নমস্কার। আজকে আরও একটি লাইভে স্বাগত জানাই। প্রথমেই জানান যদি কেউ অনলাইনে থাকেন শোনা যাচ্ছে কি না। আজকের লাইভের তিনটি বিষয়ে আলোচনা করব। তিনটি একে অপরের সঙ্গে যুক্ত। যুদ্ধ, আপনারা জানেন যুদ্ধ রব পড়ে গেছে। যুদ্ধ কোন পথে? যুদ্ধ কি আদৌ হবে? তবে কেন এই উত্তেজনা মিডিয়া, সোশ্যাল নেটওয়ার্কিংয়ে, হুঙ্কার, এই বিষয়টি। এরপরে থাকবে ভ্যাকসিন, এমআর ভ্যাকসিন, যেটা এমএমআর, সেটা আমাদের দেশে এমআর হিসেবে দেওয়া হচ্ছে, আলোচনা করব। এবং এবার আরও কোমর বেঁধে নামবে সরকার, প্রশাসন। আমার সহযোদ্ধা পাঠক যারা ইতিমধ্যেই এই বিষয়গুলো জানেন, কিন্তু এবারে আরও কড়াভাবে পদক্ষেপ নিতে চলেছে আমাদের মহানুভব কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার সবাই মিলে, এমএলএ, এমপি সবাই মিলে। তো আমাদের মোকাবিলা করতে হবে, কারণ আমরা প্রাকৃতিক অনাক্রম্যতা, ন্যাচারাল ইমিউনিটিতে বিশ্বাস করি। তো এই প্রসঙ্গে কিভাবে আমরা লড়াই করব, এবং সংক্ষেপে যারা নতুন এসেছেন এই পেজে বা আমার ইউটিউব চ্যানেলে, তাদেরকে জানাবো এই এমআর ভ্যাকসিন, ডেঙ্গু ভ্যাকসিন নিয়ে ইতিমধ্যেই আমার বহু ভিডিও আছে ইউটিউবে। ডেঙ্গু ভ্যাকসিন আগামী বছর আসছে। এই এমআর ভ্যাকসিনের বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা, যাতে করে তারাও ভাবতে পারেন এবং সচেতন হতে পারেন। স্বাগত হীরালাল। আর শেষে ছাঁটাই, শিক্ষক ছাঁটাইয়ের মধ্য দিয়ে কি বার্তা দেওয়া হচ্ছে। জব বনাম এমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্টের যুগ শেষ হয়ে গেল। এবার শুধুই জব এবং জ্যাব। এই বিষয়ে আমার বিশ্লেষণ এবং আলোচনা, যাতে করে যারা কর্মসংস্থানের জন্য উঠে পড়ে লেগেছেন, চাকরি বাকরির জন্য উঠে পড়ে লেগেছেন, তাদের মানসিক প্রস্তুতি দেওয়া যায় কিছুটা। এবং পাশাপাশি আগেও জাতীয় ভিডিও করেছি কী ধরনের জব, কী ধরনের জীবিকা আপনারা এবং আপনাদের সন্তানদের জন্য ভাববেন। এখন থেকেই ভাবতে হবে, এবং কিভাবে সেই লক্ষ্যে, যাতে করে পৃথিবীর বুকে খুঁটে খাওয়া যায়, সেই আলোচনাও রাখবো শেষে। এবং অবশ্যই 7ই মে প্রাইমারির প্যানেলের তারিখ পড়েছে শুনানির, ওই 32,000 ছাঁটাই। সে বিষয়ে কি ঘটতে পারে সেটাও আলোচনা করব, এবং যাতে করে আপনারা মানসিক প্রস্তুতি নিতে পারেন। আবার বলছি, ভয় দেখানো আমার উদ্দেশ্য নয়। আমি মানসিক প্রস্তুতি দিই এবং লড়াই করার মানসিকতা তৈরি করি। আমার আগেকার যত ভিডিও, লেখালেখি, প্রথম দিকে অনেক মানুষই এসে বলতেন যে আপনি ভয় দেখাচ্ছেন। আমি ভয় দেখাই না, আমি মানসিকভাবে প্রস্তুতি দিই। আর সেগুলো ভয় দেখানো নয়, যে এই কারণেই সেগুলো কিন্তু সবই সত্য হয়েছে এবং হবে। যুদ্ধ, ওয়ার, দীর্ঘস্থায়ী যুদ্ধকে ওয়ার বলে, আপনারা জানেন। আর খণ্ডযুদ্ধ কোনো একটা জায়গায় একদিনের মধ্যে শেষ হয়ে গেলে তাকে ব্যাটল বলে। একটু ইংরেজি চর্চা করে নেওয়া যাক। আমি তো আবার ইংরেজির মানুষ। এখন অবশ্য আমি সর্বঘটে নাকি কাঁঠালি কলা, সব জানতা, গামছাওয়ালা ইত্যাদি বিশেষণ পেয়ে থাকি কারো কাছে। ব্যাটল হচ্ছে যখন কোনো যুদ্ধ একদিনের মধ্যেই শেষ হয়ে যায়, দ্বিতীয় দিন গড়ায় না, তাকেই ব্যাটল বলা হয়। এবং ব্যাটেলে দুটো মাত্র পক্ষ থাকে, একাধিক পক্ষ থাকে না, দুটো পক্ষ থাকে। এবং একদিনের মধ্যে, 24 আওয়ার্সের মধ্যেই নিষ্পত্তি হয়ে যায়।
মানে যুদ্ধ শেষ হয়ে যায়। তাই আমরা বলি ব্যাটল অফ প্লাসি মানে পলাশির যুদ্ধ, ব্যাটল অফ পানিপথ, তাই তো, এরকম ব্যাটল অফ বক্সার, এরকম যুদ্ধ আমরা জানি, বন্দিবাসের যুদ্ধ। আমাদের দেশে এই ব্যাটলগুলো ঘটেছে, একদিনের মধ্যেই শেষ হয়ে গেছে। কিন্তু যখন একাধিক দিন ধরে চলে এবং দীর্ঘস্থায়ী হয়, তখন আমরা তাকে ওয়ার বলি, ওয়ার। এবং ওয়ারের আরও একটি দিক হলো, বিশেষ করে আধুনিক কালের ক্ষেত্রে, ওয়ারে সবসময় একাধিক পার্টি থাকবে, একাধিক দেশ যুক্ত থাকবে, এবং অবশ্যই আরও একটি বড় শর্ত, যেটা অবশ্যই মূল শর্ত যেটি, সেটি হলো দীর্ঘদিন ধরে চলবে। একাধিক দেশ যুক্ত থাকতেও পারে, নাও পারে, কিন্তু দীর্ঘদিন ধরে চলবে। তাই প্রথম বিশ্বযুদ্ধ, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, 5 বছর প্রায় স্থায়ী হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ওরকমই 39 থেকে 45, প্রায় 6 বছর স্থায়ী হয়েছিল। এছাড়াও আমরা যে যুদ্ধগুলো দেখেছি আমাদের জীবদ্দশায়, গালফ ওয়ার বহুদিন ধরে চলেছিল, ইরাক ওয়ার, মানে একাধিকবার ইরাক আক্রমণ করা হয়েছিল, আপনারা জানেন, জর্জ ডব্লিউ বুশ। ইরাক ইরান ওয়ার দীর্ঘকাল ধরে চলেছিল 80-র দশকে, তাও আপনারা জানেন। এগুলো ওয়ার। আমরা এখন যার কথা বলছি সেটা কিন্তু ব্যাটল নয়, ওয়ার। কারণ ভারত পাকিস্তানের সঙ্গে যত যুদ্ধ হয়েছে একদিনে তো মেটেনি বা শেষ হয়নি, সেটা একাধিক দিন লেগেছে, তাই সেটা ওয়ার, ইন্দো পাক ওয়ার। আপনারা জানেন ভারত পাকিস্তানের কতগুলো যুদ্ধ হয়েছে, এবং শেষ যুদ্ধ, যেটা গুরুত্বপূর্ণ শেষ যুদ্ধ, সেই যুদ্ধ থেকেই বাংলাদেশের গর্ভ থেকেই বাংলাদেশের জন্ম হয়েছিল 1971 সালে। এবং এই যুদ্ধগুলো সবই ঘটেছিল ঠান্ডা পিরিয়ডে, মানে ঠান্ডা লড়াই পিরিয়ডে, অর্থাৎ কোল্ড ওয়ার যাকে বলা হয়, কোল্ড ওয়ার, ঠান্ডা লড়াই। অর্থাৎ একদিকে সোভিয়েত ইউনিয়ন, তার যুদ্ধজোট ওয়ারশ, অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার অধীনের দেশগুলো, মানে গণতান্ত্রিক লবি, তার যুদ্ধজোটের নাম নেটো। ইন্টারেস্টিং হলো, সোভিয়েত ইউনিয়ন পতনের পরে ওয়ারশ ভেঙে গেছে, ওয়ারশ নেই। অর্থাৎ সমাজতান্ত্রিক দেশগুলো, তথাকথিত সমাজতান্ত্রিক দেশগুলোকে নিয়ে যে যুদ্ধজোট ছিল ওয়ারশ, সেটা ভেঙে গেছে 1991 সালে, দ্য ফল অফ সোভিয়েত ইউনিয়নের পরপরই সেটা ভেঙে গেছে। কিন্তু নেটো রয়ে গেছে, নেটো যুদ্ধজোট রয়ে গেছে, তার সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে। এবং এরপরে যত যুদ্ধ ঘটেছে গোটা বিশ্বে, এই ইরাক যুদ্ধের সময় সাদ্দাম হোসেনকে ধ্বংস করা বা লিবিয়ার গাদ্দাফি, এই সমস্ত ক্ষেত্রেই নেটোকে ব্যবহার করা হয়েছে যুদ্ধজোট হিসেবে, তাই তো। যেহেতু বিজয়ী পক্ষ, তারা তাদের ইচ্ছে মতো যুদ্ধজোট বজায় রাখতে পারে, সমস্যা নেই। এবারে আসছি আমাদের অতীতের ভারত পাকিস্তান যুদ্ধগুলোর কথা আলোচনা করার পরিসর এখানে নেই। সেগুলোও বলাই বাহুল্য, আমাদের দুটো দেশ গঠন করার পরই, ভাগ করার পরই ভারত পাকিস্তানের যুদ্ধর সূত্রপাত হওয়ার সম্ভব হলো। ভারত যদি অখণ্ড হতো তাহলে পাকিস্তানের জন্ম হতো না। ভারত পাকিস্তানের যুদ্ধ হতো না। ভারত পাকিস্তানের যুদ্ধ না হলে আমেরিকা এত অস্ত্র বিক্রি করতে পারত, ইসরায়েল এত অস্ত্র বিক্রি করতে পারত, ফ্রান্স বা এক কথায় ধনতান্ত্রিক লবি যারা অস্ত্র বানায়, যুদ্ধ বিমান বানায়, যুদ্ধ জাহাজ বানায়, মিসাইল বানায়, তাদের এত অস্ত্র বিক্রি হতো না। এই কারণেই ওরা দেশ বানায়, ওরাই দেশ বানায়। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিগত শতাব্দীতেই, বিংশ শতাব্দীতেই আমরা দেখতে পাচ্ছি গোটা বিশ্বজুড়ে ডজন ডজন দেশ ওরা জন্ম দিয়েছে, এবং প্রায় সবকটাই মুসলমান দেশ, ইসলামিক কান্ট্রি। এখন পৃথিবীতে 50টিরও বেশি ইসলামিক কান্ট্রি আছে, যা এই ইহুদি জায়নিস শক্তি তারাই জন্ম দিয়েছে। তাই অনেকগুলো দেশ হওয়া মানে আপনি শক্তিশালী হলেন না, আপনার জাতি শক্তিশালী হলো না, আপনারা বিভক্ত হয়ে পড়লেন, দুর্বল হয়ে পড়লেন। ভারতও
ভারত পাকিস্তানও আসলে দুর্বল হয়ে পড়েছে। যে অস্ত্রশস্ত্রর কথা গল্পগুলো করা হয় সেগুলো আমেরিকা থেকে কেনা, সেই পার্টসগুলো আমরা বানাতে পারি না, সেগুলো ওদের ওপর নির্ভর করতে হয়। তাই যুদ্ধটা আমরা করি কাদের বিরুদ্ধে? অস্ত্র বিক্রিকারী দেশের, বিক্রয়কারী দেশের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা আমাদের নেই। আমরা, কারণ তারাই তো পার্টস দেয়, তারাই তো অস্ত্র যোগাচ্ছে। তাই আমরা কি করি? আমরা অস্ত্র কিনি এবং একে অপরের সঙ্গে তৃতীয় বিশ্বের দেশগুলো যুদ্ধ করি। মানে ওরা যুদ্ধ বাধায়, ধনতান্ত্রিক শক্তি, সাম্রাজ্যবাদী শক্তি, জায়নিক শক্তি যুদ্ধ বাধায়, যাতে করে আবার নতুন করে অস্ত্র বিক্রি করা যায়। খোঁজ নিয়ে দেখুন, এই ইন্দো পাক মানে আবার নতুন করে যুদ্ধ রব ওঠার কারণে ডিফেন্সের যে শেয়ার, পারাস ডিফেন্স থেকে শুরু করে তার কত পার্সেন্ট শেয়ার বাজারে দর বাড়ছে। শুধু আমাদের শেয়ার বাজার, ডিফেন্স শেয়ার বাজার নয়, গোটা বিশ্বজুড়ে এই ভারত পাকিস্তানের উপর কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে সর্বত্রই এই ডিফেন্স শেয়ারের দাম বাড়ছে। কেন? ওই যে যুদ্ধ হলে অস্ত্র বিক্রি হবে, বরাত পাওয়া যাবে, টেন্ডার পাওয়া যাবে। কি অর্থাৎ এই যে শেয়ার যারা কেনা বেচা করছেন, এর মধ্যে কিন্তু সাধারণ মানুষই আছেন যারা চাইছেন শেয়ার বাজারটা মানে বাড়ুক, আমার দুটো লাভ হবে। অর্থাৎ আমরা কিন্তু চাই সবাই কম বেশিভাবে যুদ্ধের বিরুদ্ধে থাকি বা পক্ষে থাকে, এই শেয়ার বাজারে ঢুকে কিন্তু ডিফেন্স শেয়ার আমরা কিন্তু এখন কিনছি। সাধারণ খেটে খাওয়া মানুষ, তাদের ডিম্যাট অ্যাকাউন্ট নেই, তাদের কথা বাদ দিন। কিন্তু যারা ডিফেন্সের শেয়ার কিনছেন বা ফার্মা কোম্পানির শেয়ার কিনে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছেন বা কোটিপতি হয়েও গেছেন, তারা কি সবাই বিল গেটস? না, মধ্যবিত্ত মানুষ, শিক্ষকও আছেন, অধ্যাপকও আছেন, যারা এখন শেয়ার মার্কেটে ডিফেন্স শেয়ার কিনছেন। কি কাকে দোষ দেবেন? ভগবানকে, মহাকালকে, জায়নিক শক্তিকে? খুব ব্যাপারটা খুব কমপ্লেক্স। ইটস রিয়েলি এ কমপ্লেক্স সিচুয়েশন। যাই হোক, এবার আসুন দেখি কি ঘটছে। যুদ্ধ, ফেসবুক খুলেই দেখবেন বহু দেশপ্রেমী, যাদেরকে মানে আমি আগের ভিডিওতে বলেছি, প্যাট্রিয়টিজম সম্পর্কে জিবি শ, জর্জ বার্নার্ড শ একটা অসাধারণ উচ্চারণ রেখে গেছেন, যাকে আমি মনে প্রাণে সমর্থন করে যা এই পরিস্থিতিতে আরও ভালো করে উপলব্ধি করতে পারছি। সেটা কি? প্যাট্রিয়টিজম ইজ দ্য লাস্ট শেল্টার অফ দ্য স্কাউন্ড্রেলস। অপদার্থ মানুষের শেষ আশ্রয় হলো যুদ্ধ, দেশপ্রেম। কারণ এই দেশ ভাগ করে করে ওর অনেকগুলো দেশ বানায়। এই যে পাকিস্তানের সঙ্গে ভারতের, শুধু পাকিস্তান নয়, বাংলাদেশের সঙ্গে যে ভারতের বিদ্বেষ এবং ডিভাইড অ্যান্ড রুলের খেলা, দেশটা ভাগ না হলে সেটা হতো না। এবার আমরা আমার নিজেদের মধ্যে মারামারি করব, আর ওরা অস্ত্র বিক্রি করবে, আর ওরা রিসেট করবে। হ্যাঁ, আর জনতার একাংশ, একটা বড় অংশ, সবাই নয়, অবশ্যই একটা উল্লেখযোগ্য অংশ, যারা সোশ্যাল নেটওয়ার্কিংয়ে আমরা দেখতে পাচ্ছি, জিঙ্গোইস্ট বলি আমি, জানেন তো, উগ্র দেশপ্রেমীদের বলা হয়, যারা যুদ্ধ রব তোলে তাদের জিঙ্গোইস্ট বলা হয়। তো এই জিঙ্গোইস্টরা পোস্ট করছে, এমনভাবে পোস্ট করছে যেন যুদ্ধটা খুব ভালো জিনিস, বীরত্বের জিনিস, দুর্দান্ত জিনিস, দেশপ্রেম প্রকাশ করবার জিনিস। যুদ্ধ এমন একটা জিনিস, জানেন তো, এমন একটা বিষয়, যারা যুদ্ধটা করে, যুদ্ধে যায়, তারা যুদ্ধ চায় না আসলে। খোঁজ নিয়ে দেখুন, সেনাবাহিনী যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন, তথাকথিত পরমবীর চক্র পেয়েছেন, যারা প্রতি মুহূর্তে রাত জাগেন, অতন্দ্র পাহারা দেন, প্রিয়জনকে হারান, বন্ধুকে হারান, তারা কিন্তু যুদ্ধ চায় না। কিন্তু যারা যুদ্ধে যায় না, তারা যুদ্ধ চায়। মজাটা এখানেই। ওই যে দূর থেকে আগুনের শোভা উপভোগ্য, দেখবেন দূরে কোথাও আগুন লেগেছে, জঙ্গলে আগুন লেগেছে, বা কোনো অট্টালিকা দাউ দাউ করে জ্বলছে, আপনার বাড়ি থেকে অনেক দূরে, আপনি আপনার ব্যালকনিতে দাঁড়িয়ে দেখছেন দাউ দাউ করে বেশ কিছু বাড়িঘর জ্বলে পুড়ে যাচ্ছে। ভালো লাগে দেখতে, দিগন্ত একটা আলোর আভা ও জল, কনফ্ল্যাগ্রেশনের মতো, দাবানলের মতো আগুন, লেলিহান শিখা, খুব ভালো লাগে। ওটা যদি, ওর মধ্যে যদি আপনি থাকতেন,
আপনার বাড়িতে যদি আগুনটা লাগতো তখন কিন্তু আপনার উপলব্ধিটা একেবারেই অন্যরকম হতো। ব্যাপারটা ওই রকম। দেখবেন ওই গালফ ওয়ার যখন হয়েছিল, বা সেই সময় তো লাইভ চলে এসেছে, স্যাটেলাইট টেলিভিশন চলে এসেছে, অনেকেই সন্ধেবেলা করে অবসর সময়ে এই ইরাকের ওপরে আমেরিকার যে মিসাইল বর্ষণ, স্মার্ট বোমা বর্ষণ এবং অসহায় ইরাকের থেকে ছুটে আসা স্কাড মিসাইল, যে মিসাইলগুলো বেশিরভাগই লক্ষ্যভ্রষ্ট হতো, তারা কিছু করতে পারতো না, মার্কিন টেকনোলজির সাথে কি তারা পারে, সেই দৃশ্য বাড়ি ঘরে দাউ দাউ করে ভেঙে যাওয়া, ভেঙে পড়া, এসব তারা স্যাটেলাইট টিভিতে দেখতেন। ভাল লাগে, দূরে বসে ভালো লাগে। কিন্তু তারা ভাবতেন না ওইখানে যদি তিনি থাকতেন তাহলে কেমন হতো। আমরা এটা আসলে ভাবি না বলেই আমরা যুদ্ধটাকে একটা গ্ল্যামার দিয়ে, প্যাট্রিয়টিজম দিয়ে সাজিয়েছি। এবং এই শক্তি, যারা যুদ্ধবাজ শক্তি, যারা যুদ্ধকে দিয়ে বাজার দখল করতে চায় এবং নিজের কায়েমি স্বার্থকে অক্ষুণ্ণ রাখতে চায় বা স্বার্থটাকে আরও বাড়িয়ে নিতে চায়, তারা যুদ্ধকে দিয়ে, যুদ্ধকে কেন্দ্র করে অনেক বীর গাথা, বীরত্বের গাথা বানিয়েছে, যাদেরকে বলা হয় হিরো ওয়ারশিপ। টমাস কার্লাইলের দেখবেন লেখা রয়েছে, রচনা রয়েছে, হিরো ওয়ারশিপ, হিরো অর্থাৎ বীর। তবু প্রথম দিকে যখন যুদ্ধ হতো বা নাইটরা যখন ছিল, যখন একের সঙ্গে এক, গদার সঙ্গে গদা, তরবারির সঙ্গে তরবারি, অশ্বারোহীর সঙ্গে অশ্বারোহী, এইভাবে যুদ্ধটা হতো, তখন তবু একটা বীরত্বের স্কোপ ছিল, অন্তত বলতে পারতাম হ্যাঁ সেটা হচ্ছে হিরোইজম। নাইটদের এরকম এই কারণে হিরো ওয়ারশিপ করা হতো। অনেক অসহায় মানুষকে, নারীকে নাইটরা যুদ্ধ বিপদ থেকে বাঁচিয়েছেন। এইখান থেকেই দেখবেন একটা শব্দ এসেছে ইংরেজি ভাষায়, যাকে বলা হয় শিভালরি। শিভালরি, তাই তো। তো কিন্তু এখন আপনি একটা সুইচ টিপে দিচ্ছেন দূরে দাঁড়িয়ে, একটা, তাতে করে ওই যে হিরোশিমা নাগাসাকি লক্ষ লক্ষ লোক মরে যাচ্ছে, এটা বীরত্ব? বীরত্ব নয়। আপনি দূর থেকে রাডারের বাইরে আপনি স্টিলথ বিমানে করে, স্টিলথ ফাইটারে করে, স্টিলথ বম্বারে করে এলেন। স্টিলথ বম্বার বা ফাইটার কি? যেটা রাডার শনাক্ত করতে পারে না, রাডারে দেখা যায় না, তাই এটাকে স্টিলথ বলা হয়। এসে আপনি একটা শহরের ওপরে স্মার্ট বোমা ফেলে গেলেন বা শেল করে ফেলে গেলেন, হাজার হাজার লোক মারা গেল, বাড়িঘর ধ্বংস হয়ে গেল, শিশু মারা গেল, নারী মারা গেল, বৃদ্ধ মারা গেল, হাহাকার হলো, যেটা আমরা প্যালেস্টাইনে দেখছি, তাই তো, বা অনেক জায়গাতেই দেখেছি, ইরাকে দেখেছি। এটা বীরত্ব? ইজ ইট হিরোইজম? এটা বীরত্ব, এটা কাপুরুষতা। তাহলে কাপুরুষতাকে ওরা এমন একটা ব্র্যান্ডিং করে দেয়, এমনভাবে, যেমন কোল্ড ড্রিঙ্কসটা একটা বিষাক্ত, যেটা আমাদের শরীরকে, আমাদের হাড়কে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে ক্রমে 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 শেষ করে দেয়। সেই প্রচারের গুণে, বিজ্ঞাপনের গুণে, সুন্দরী মডেলের সৌজন্যে সেই বিষটাকে ওরা অমৃত বানাতে পারে। দিস ইজ কল ব্রেন ওয়াশ আর ব্র্যান্ডিং টেকনিক্স। তো একইভাবে এই কাপুরুষতাকে, যেটা আসলে আচার কাওয়ার্ডাইস, সেটাকে ওরা এমনভাবে প্যাকেজিং করবে, কদম কদম বাড়ায় যা গান দিয়ে, দেশপ্রেমের সঙ্গীত ফঙ্গীত দিয়ে। যারা দূরে থাকবেন, যারা যুদ্ধক্ষেত্রটা দেখেননি, সেখানে কি ঘটে, তারা ভাববেন বাহ, এই তো দারুণ দারুণ যুদ্ধ হচ্ছে, দেশপ্রেমী, আমরা বীরের সন্তান। কিন্তু কিভাবে সাধারণ মানুষকে মোহরা বানিয়ে সাম্রাজ্যবাদী শক্তি, পুঁজিবাদী শক্তি, জায়নিক শক্তি মুনাফা লোটে বাজার দখল করে, সেটা আমরা বোঝারই চেষ্টা করি না। আদানি আম্বানির কোন ছেলেটা দেশের জন্য আর্মিতে গিয়ে প্রাণ দেয়? দেখাতে পারবেন একটা উদাহরণ? এখনো পর্যন্ত কোনো বিলিয়নিয়ারের ছেলে যুদ্ধে গিয়ে প্রাণ দিয়েছেন? সেলিব্রিটিরা দেখবেন যুদ্ধের সিনেমা করে, এরকম এই যে অলরেডি সব এরকম টেরর শুরু হয়ে গেছে। যুদ্ধে যে উড়ি ফুড়ি নিয়ে এরকম সিনেমা হয়েছে, সার্জিক্যাল স্ট্রাইক, আহা দারুণ, সিনেমার পর্দার হিরো। আর এদেরকে আমরা সত্যি সত্যি বলে গ্ল্যামারাইজ করে ভাবি যুদ্ধটা বোধহয় এরকমই বীরত্বের কাজ। এরা কখনো যুদ্ধক্ষেত্র দেখেননি, সেই যুদ্ধক্ষেত্রে যাওয়ার কোনো স্ট্যামিনাও এদের নেই, ইচ্ছেও নেই।
ওরা এইরকম বীর সেজে আমাদের মগজ ধোলাই করে আর ভ্যাকসিন দেওয়ার সময় ভ্যাকসিনটা নিতে বলে, এবং আমরা আমাদের সাধারণ মানুষ বীরগতি প্রাপ্ত হই ভ্যাকসিন ভৌ গুঁজে। সেটা কী বীরগতি প্রাপ্ত হচ্ছি সেটা আমরা নিজেরাই যারা জানি বুঝি উপলব্ধি করছি। হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, ক্যান্সার, কিডনি, কিছু বাকি নেই। এটা আমাদেরকে ওরাই প্রমোট করে যারা এই যুদ্ধর সিনেমা করে। এই সিনেমাটাও পুঁজিবাদী শক্তি, তারাই ফান্ডিং করে, তাই তো? তাহলে এই যে যুদ্ধ, কি ডেভেলপমেন্ট কি ঘটেছে? পাকিস্তান নাকি তার এয়ার স্পেস বন্ধ করে দিয়েছে, বেশ ভালো কথা। অর্থাৎ পাকিস্তানের উপর দিয়ে ভারতের প্লেন আর যেতে পারবে না, কিন্তু বিল গেটসের প্রাইভেট জেট হলে কিন্তু যেতে পারবে, সেটা কিন্তু খবর হবে না। কি বুঝলেন? ওই সাধারণ মানুষের দুর্ভোগ। আর কি, ভারত নাকি বলেছে এবং বলে দিয়েছে জল ছেড়ে দেবে, এবং ওই যে ইন্দাস জানেন তো, ছেড়ে দিলে পুরো মানে জলটা কন্ট্রোল করবে আর কি পুরোটাই। তাহলে ওই দিকে চাষাবাদ সব চলে যাবে, হয় ভেসে যাবে নয় ভোগে যাবে, কোনো একটা হবে। তাতে কি হবে? সাধারণ মানুষেরই ক্ষতি হবে। ওই যে 15 জন বিলিয়নিয়ার আছে পাকিস্তানে, তাদের কি কোনো ক্ষতি হবে? হবে না। বরং সাধারণ কৃষকেরা যদি চাষবাস করতে না পারে, তাদের যদি কৃষি ধ্বংস হয়, তাহলে এই সব বিলিয়নিয়াররা তাদের কর্পোরেটকে কাজে লাগিয়ে এই সুযোগটাকে নিয়ে তারা চাষবাসে মন দেবে, এবং তাদের জলের অভাব হবে না। হয় না তাদের অভাব কিছু, তাদের জন্য ঠিকঠাক জল সময় মতো পৌঁছে যাবে। আগে ধ্বংসটা করে দেবে এই বছর, সাধারণ মানুষের কৃষকের কৃষি ধ্বংস করে দেবে। দেওয়ার পরে পরের বছর যখন কৃষকেরা সর্বশান্ত হয়ে যাবে, তখন কর্পোরেটের জন্য আবার জলটা ঠিকঠাক সময়ে ছেড়ে দেবে। বুঝাতে পারছি? খেলাটা এইখানে, আমরা সেটা বুঝতে পারছি না। গেল ওটা। অর্থাৎ সাধারণ মানুষ এদেশ ওদেশ দুদেশেরই ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং হবে। আর কি, হ্যাঁ, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছে যে ভারত যেরকম বলছে যুদ্ধটা খুব ইমিনেন্ট, মানে যুদ্ধ হবেই, আসন্ন, তাই বর্ডারে পাকিস্তানের সেনাবাহিনীকে মোতায়েন করতে বলা হচ্ছে, মানে মোতায়েন করা হয়েছে পাকিস্তানের সেনাবাহিনীকে। বাহ, বেশ, খুব ভালো, মোতায়েন করা হয়েছে। ভারত আবার ইতিমধ্যে একটা মিসাইল টেস্ট করে ফেলেছে, তাতে করে আবহাওয়াটা আরও গরম হয়েছে। আর আমাদের দেশের মানে দেশপ্রেমিক যুব সমাজ তারা বেশ তাতিয়ে উঠছে। চাকরি বাকরির কোনো দরকার নেই, জীবিকা নেই, কিচ্ছু নেই, ছাঁটাই হচ্ছে উল্টে। সেখান থেকে নজর ঘোরানোর জন্য দেশপ্রেমের মতো ভালো টনিক আছে? নেই। এই যুব সমাজকে দেশপ্রেমী বানিয়ে আমাদের দেশে ইসলাম বিদ্বেষী, মুসলমান বিদ্বেষী বানানো হচ্ছে, আর বাংলাদেশে হিন্দু বিদ্বেষী বানানো হচ্ছে। মিডিয়া সুপরিকল্পিতভাবে, ওই একই মিডিয়া যে মিডিয়া আমাদের দেশে হিন্দুদের পক্ষে কথা বলছে, আমি আন্তর্জাতিক মিডিয়ার কথাই বলছি, যারা সব দেশেই যাদের কাজকর্ম আছে, হ্যাঁ, আবার বলছে, আবার ওই দেশে তারাই খবর করছে হিন্দুদের বিরুদ্ধে, হিন্দুরা খারাপ, হিন্দুদের চাকরি দেওয়া উচিত নয়, অমুক তমুক। মানে একই মিডিয়া, জানেন তো, খেয়াল করলেই বোঝা যাবে। মানে যেহেতু মিডিয়াটা পুঁজিবাদী শক্তি ফান্ডিংয়েই চলে, তাই যখন যে দেশে যেটা দরকার লোক খেপানোর জন্য এবং বাজার তৈরি করার জন্য, দাঙ্গা বাঁধানোর জন্য, সাধারণ মানুষ একে অপরকে মেরে ফেললে কোনো দায় নেই, লোক সংখ্যাও কমবে, ইউজলেস ইটার্সও কমবে, বাজারও তৈরি হবে, টোটাল কন্ট্রোলও কায়েম হবে, সেটা ওরা চায়। তাই সর্বতোভাবে ওরা তো খেলাধুলা করে চলেছে। আবার আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম কোন এক মহিলা ডাক্তার, তিনি নাকি বলেছেন মুসলমান রোগীদের নাকি তিনি চিকিৎসা করবেন না। বাংলাদেশেও এরকম অনেক খবর পাওয়া যাচ্ছে। ওখানে আবার হিন্দুদের চাকরি বাকরি দেবেন না, এরকম অনেক পোস্ট দেখা যাচ্ছে। বেশ, খুব ভালো। তো দুজনেই কমন ফ্যাক্টরটা কি? সব সাধারণ মানুষ। তো এই যে মহিলা ডাক্তার, তিনি কি আদৌ এটা বলেছেন, না ছবি টবি দিয়ে খবর বানানো হচ্ছে? জানেন তো এই সময় ফেক নিউজ অত্যন্ত বাড়ে।
সোশ্যাল মিডিয়ার খবর, এমনকি মেন স্ট্রিম মিডিয়াও এই করোনার সময় কত ফেক নিউজ, মিথ্যে কথা বলে, প্যানিকবাজি করে এত লোক করোনায় মরে যাচ্ছে বলে ফেক নিউজ করেছিল। তাই সোশ্যাল মিডিয়া বলুন আর মেন স্ট্রিম মিডিয়া বলুন, এখন কিন্তু ফেক নিউজের ছড়াছড়ি। আর আমরা তো মস্তিষ্কটা বাদ দিয়ে শুধু চোখ দিয়ে পড়ি, মাথাটা বাদ দিয়ে পড়ি, রিড বিটুইন দ্য লাইন্স করতে পারি না। তাই আমরা ধরতে পারি না কোনটা খেলাধুলা আর কোনটা আসল খবর, ধরতে পারি না। সেটাই ওরা কাজে লাগাচ্ছে। এবার যারা এটা নিয়ে সমর্থন করছেন দেখলাম, তাদের এবার প্রশ্ন করুন। তো এই মহিলা ডাক্তার নাকি উনি বলেছেন মুসলমান রোগী দেখবেন না। এবার ধরুন কোনো মুসলমান যদি রিলায়েন্সের জিও রিচার্জ করতে যায়, তিনি কি বলবেন যে না, মুসলমানকে আমি জিও রিচার্জ করতে দেব না? সঙ্গে সঙ্গে দেখা গেল অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেল, ক্লোজ হয়ে গেল। তো এখনও পর্যন্ত যত মুসলমান জিও, মানে যারা আম্বানি আদানি, মানে বড় দেশপ্রেমী, তো আদানি তো বিশাল বড় দেশপ্রেমী, মোদির খুব প্রিয় মানুষ আর কি, হ্যাঁ, আদানি আম্বানি। তো এরা কি মুসলমান যারা যারা সাবস্ক্রাইবার আছেন, জিও সাবস্ক্রাইবার আছেন, তো বা এরকম রয়েছেন যারা দেশদ্রোহী বলে যাদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে, তাদের জিও সিম কি বন্ধ করে দেওয়া হয়েছে? হয়নি। হিন্দুরা রিচার্জ করলেও যে রেট নিচ্ছে, মুসলমান রিচার্জ করলেও সেই রেট নিচ্ছে। তাহলে হঠাৎ করে এই মহিলা ডাক্তার মুসলমান রোগীদের ট্রিটমেন্ট করবেন না, এতে করে কি বার্তা গেল? বার্তা কোনটা গেল? ওই যে সাধারণ মানুষ নিজেদের মধ্যে খেয়ে খেয়ে করবে, আর টপ লেভেলের বিলিয়নিয়াররা তাদের মুনাফাবাজি চালিয়ে যাবে। এবার বলুন দেখি, আপনি অ্যাপোলোতে চিকিৎসা করতে যাবেন বা মেডিকাতে, কোনো একজন মুসলমান, তার কাছে 50 লক্ষ টাকা আছে, বা বললেন অসুবিধে নেই, আমি 1 কোটিও দিতে পারি, আমার রোগীটাকে ভালো করে দিন। তো অ্যাপোলো কি ফেরাবে? মেডিকা কি ফেরাবে? ফেরাবে না। এইগুলো বুদ্ধিশুদ্ধি নেই। হ্যাঁ, এই না হলে দেশপ্রেমী। আইটি সেল অবশ্য খেলাধুলা করছে, পয়সা কড়ি পাচ্ছে তারা, কিন্তু যারা কমেন্ট করছেন তারা তো পয়সা কড়ি পাচ্ছেন না। তো তারা কেন এই ব্যাপারগুলো ভাবছেন না যে আসলে খেলাটা সাধারণ মানুষের মধ্যে বিভাজন তৈরি করে তাদের রুটি রুজিকে বন্ধ করে দেওয়া চেষ্টা করছেন। উপর লেভেলে, টপ লেভেলে হিন্দু মুসলমান, বিলিয়নিয়ার, পুঁজিপতি সব একসঙ্গে বসে মজা দেখছে। যুদ্ধ রব উঠেছে। যুদ্ধ কেমন হয়, যুদ্ধটা কতটা ভয়ঙ্কর, কতটা মর্মান্তিক, যারা যুদ্ধক্ষেত্রে যাননি তারা জানেন না। আর্নেস্ট হেমিংওয়ের এ ফেয়ারওয়েল টু আর্মস পড়ে দেখবেন। অনেক শিক্ষক মহাশয় আছেন আমার প্রোফাইলে, জানি না শিক্ষক মহাশয়রা তখন তো বই পড়েন না, যা দেখতে পাচ্ছি আমার অভিজ্ঞতায়, 2-1 বাদ দিয়ে ব্যতিক্রম আছেন। ফেয়ারওয়েল টু আর্মস পড়বেন, তার ব্যক্তিগত অভিজ্ঞতা, আর্নেস্ট হেমিংওয়ের ব্যক্তিগত অভিজ্ঞতা তিনি সেখানে ফুটিয়ে তুলেছেন। ফেয়ারওয়েল টু আর্মস, ফর হুম দ্য বেল টোলস, স্প্যানিশ সিভিল ওয়ারের ওপর এক মর্মান্তিক ভয়ানক দলিল। ফর হুম দ্য বেল টোলস, যাদের জন্য ঘন্টা বাজে, অসাধারণ লেখা। সিসপিট শাসন পড়বেন, যিনি যুদ্ধে প্রাণ দিয়েছিলেন, প্রথম বিশ্বযুদ্ধে পেন্সিলে লিখে রাখতেন বাংকারে বসে। তিনি আবেগে যুদ্ধে গিয়েছিলেন, ওই লড়াই করবেন বলে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে তিনি যুদ্ধে গিয়েছিলেন। হি ওয়াজ এ সোলজার। কিন্তু সেই যুদ্ধে যাওয়ার পরে তিনি অভিজ্ঞতা যা দেখেছেন, উপলব্ধি করেছেন যুদ্ধ কি জিনিস, সেই যুদ্ধের বিরুদ্ধে তার যন্ত্রণা উগরে দিয়েছেন তার কবিতায়। সিসপিট শাসন পড়ুন। যুদ্ধে মারা যান উইলফ্রেড ওয়েন, তিনিও প্রথম বিশ্বযুদ্ধে মারা যান। তার অসাধারণ কবিতা, আমি সেই আমাদের এইচএসে ছিল, আমাদের সময় ছিল, সেন্ড অফ বলে একটি কবিতা উইলফ্রেড ওয়েনের। এছাড়াও ওয়েনের অনেক কবিতা আমি সেই সময় পড়ে ফেলেছিলাম। অ্যান্থেম ফর দ্য ডুমড ইউথ, অসাধারণ কবিতা।
বাবা আমাকে যখন চিঠি লিখতেন, তখন চিঠি ছিল, তখন তো মোবাইল ছিল না। আমার মনে আছে এই সব কবিদের, বিশেষ করে উইলফ্রেড ওয়েনের কবিতা থেকে উদ্ধৃতি দিয়ে আমাকে চিঠি লিখতেন। সে একটা সময় ছিল। যুদ্ধ, কারো আপনার সামনে শুয়ে থাকা মানুষের মুন্ডটা উড়ে গেছে, দেখেছেন কখনো? পাগুলো কাঁপছে থরথর থরথর করে। সিনেমায় হয়তো দেখেছেন, বাস্তবে দেখেছেন। গ্রেনেডে দুটো পাই উড়ে গেছে, শুধু ধরটুকু আছে, একটা হাত লেগে আছে বডির সাথে, দেখেছেন? দেখেননি? এই তরতাজা প্রাণগুলোর চলে যাওয়া দেখেননি আপনি? দূর থেকে আপনি যুদ্ধ যুদ্ধ বলে চেঁচান। ভিয়েতনামের যুদ্ধ কি ভয়ঙ্কর! কম বয়সী ছেলে পেলে, অ্যাভারেজ আয়ু জানেন তো, গড় আয়ু কত ছিল? 22, 21, 23। এইরকম বয়সের সব সেনাবাহিনীর জওয়ান, লক্ষ লক্ষ কোটি কোটি মৃত্যু। আমি যুদ্ধ দেখিনি, কিন্তু আমি আমার পিসির জীবনটা জানি, তাকে নিয়েও লিখেছে। যুদ্ধ বলে একটি আলোচনা আছে আমার অমৃতেশ্বর পুত্র প্রথম খণ্ডে। আমার পিসি, জোনাকি পিসি, সংক্ষেপে বলি, তার প্রথম স্বামী, ইনি আর্মিতে ছিলেন, মেজর, তিনি যুদ্ধে মারা যান, চীন যুদ্ধে মারা যান, চীন ভারত যুদ্ধ। মরার আগে যুদ্ধক্ষেত্রেই মারা যান। আমি যতদূর জানি তার একটা হাত একটা পা উড়ে গিয়েছিল, একটা সাইড উড়ে গিয়েছিল। মরার আগে তার বন্ধু, মানে যে বাংকারে যে ছিল, আরেক সৈন্য, ভারতীয় জওয়ান, ঘটনাচক্রে তিনিও বাঙালি, দুজনের খুব ভালো বন্ধুত্ব ছিল। মরার আগে কোনো রকম করে বিড়বিড় করে কিছু একটা বলে গিয়েছিলেন, সেটা সেই বন্ধুই বুঝেছিল। দু কলম তিনি লিখেও ফেলেছিলেন পরবর্তীকালে বক্তব্যটা। সেই সৈন্যটি, ভারতীয় সৈন্য, মৃত্যু সংবাদ নিয়ে আসে এবং ব্যবহৃত জিনিসপত্র সহ ট্রাঙ্ক ওই পিসির কাছে, যেন নিয়ম হয়, একটা টেলিগ্রাম আসে, তারপরে তখন তো পিসির সঙ্গে দেখা করেন, সেই ব্যবহৃত জিনিসপত্র, ব্যবহার্য জিনিসপত্রগুলো নিয়ে তিনি আসেন গ্রামে। তারপর কি তিনি জানান, আমার বন্ধু মরে যাওয়ার আগে আমাকে অনুরোধ করে গেছে আমি যেন আপনাকে বিবাহ করি। পিসি তখন অন্তঃসত্ত্বা। সেই বন্ধু কথা রেখেছিলেন। মৃত্যুপথযাত্রী মানুষের শেষ বন্ধুকে করা অনুরোধ রেখেছিলেন তিনি পিসিকে বিবাহ করেন। পিসিকে বিবাহ করেন এবং তাদের সন্তানও জন্মায়, আরও দুটি সন্তান জন্মায়। তারপর কি হয়, সেই দ্বিতীয় স্বামী, পিসির দ্বিতীয় স্বামী, যাকে আমার দাদু সাদরে গ্রহণ করেছিলেন, মারা যান বাংলাদেশ যুদ্ধে 1971। এটাই হলো যুদ্ধ, এটাই হলো যুদ্ধ। আমি যুদ্ধ নিজের চোখে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে দেখিনি, কিন্তু আমি আমার বাড়িতে আমার আপনজনের মধ্যে একজন ওয়ার উইডোকে জানি, তার কষ্টটা জানি, তার যন্ত্রণাটা জানি। ভগবান না করুক আপনাদের পরিবারে এমন কোনো ওয়ার উইডো আগামীতে
উৎপন্ন হোক, আমি চাই না। তাই এত কথা বলছি, আমি চাই না। গ্রিগরি রাসপুটিন, যা আমার শেষ সাম্প্রতিকতম বইটি, তাকে ভালো লাগার অন্যতম বড় কারণ, তার অনেক কিছু ছিল, পড়লেই বুঝতে পারবেন। বই না পড়লে এত তথ্য এত কিছু এখানে বলা তো সম্ভব নয়। কিন্তু তাকে নিয়ে আমি লেখার সিদ্ধান্ত নিই মূলত দুটো কারণে। একটা, তিনি প্রাকৃতিক চিকিৎসার কথা বলতেন, অবিশ্বাস্য ক্ষমতা ছিল রোগ সারানোর, যা সমসাময়িক চিকিৎসকদেরকে, অ্যালোপ্যাথি চিকিৎসকদেরকে হারিয়ে দিয়েছিলেন। তিনি গোহারা হারিয়ে দিয়েছিলেন তার ক্ষমতা দিয়ে। স্বীকার করে গেছেন সেই সময়ের চিকিৎসকরা, হ্যাঁ, রাসপুটিনের একটা কিছু ছিল, হি হ্যাড সামথিং স্পেশাল। সেই কারণে তাকে নিয়ে ভেবেছি। এই ফার্মা কোম্পানির আবহে প্রকৃতির কাছে ফিরে যাওয়া কতটা জরুরি এবং প্রাকৃতিক চিকিৎসার কথা বলা ভাবা কতটা জরুরি, এইটা কারণ। আর একটা বড় কারণ, তিনি যুদ্ধের বিরুদ্ধে ছিলেন। তিনি যুদ্ধ চাননি। প্রথম বিশ্বযুদ্ধ আপনারা জানেন, তিনি যদি সেন্ট পিটার্সবার্গে থাকতেন, সেই সময় তিনি আহত অবস্থায় দূরে ছিলেন, বাইরে ছিলেন, যার দ্বিতীয় নিকোলাসের পরিবার থেকে দূরে ছিলেন। তিনি তখন আলেকজান্ডার প্রাসাদে ছিলেন না, নাহলে তার নিত্য যাতায়াত ছিল দ্বিতীয় নিকোলাসের সঙ্গে, যার দ্বিতীয় নিকোলাস এবং তার স্ত্রী খুব সদ্ভাব ছিল, এবং তিনি থাকলে তিনি যুদ্ধ আটকে দিতেন। আমি প্রথম বিশ্বযুদ্ধের কথা বলছি। এবং তিনি দূর থেকে চিঠি লিখেছিলেন আটকানোর জন্য, অনেক চেষ্টা করেছিলেন যাতে যুদ্ধ না হয়, রাশিয়া যাতে যুদ্ধে না জড়ায়, কারণ তিনি উপলব্ধি করেছিলেন এই যুদ্ধের পেছনে নেপথ্যে এই সাম্রাজ্যবাদীদের হাত এবং রাশিয়াকে ধ্বংস করার পরিকল্পনা, যার বংশকে ধ্বংস করার পরিকল্পনা ছিল এই যুদ্ধের, জায়নিস্টদের যুদ্ধ এটা। কিন্তু তিনি আটকাতে পারেননি, দূরে ছিলেন। এই কারণে তাকে আমার এত ভালো লাগে যে তিনি শেষ পর্যন্ত যুদ্ধ আটকানোর চেষ্টা করে গেছিলেন। যাই হোক, এবারে একটু বাস্তব বুদ্ধির কথায় আসি, তারপরে আমি ভ্যাকসিনে যাব এবং শেষে যাব ছাঁটাইয়ে। এখন মিডিয়াতে দেখবেন এরকম অনেক ইউটিউবারও আছে, মিডিয়া তো আছেই, তারা একটা ফর্দ দেয়, আলোচনা করে, কি শুনলে আমার এত হাসি পায়। ভারতের ডেস্ট্রয়ার আছে, পাকিস্তানের একটা ডেস্ট্রয়ারও নেই। ভারতের এয়ারক্রাফট ক্যারিয়ার আছে একটা বা দুটো, পাকিস্তানের একটাও নেই। ভারতের এতগুলো যুদ্ধ বিমান, ফাইটার জেট, পাকিস্তানের মাত্র এই কটা। ভারতের এতগুলো বোম্বার, পাকিস্তানের মাত্র এই কটা। ভারতের এতগুলো কামান, পাকিস্তানের মাত্র এই কটা। ভারতের এত সেনাবাহিনী, পাকিস্তানের মাত্র এই কটা। কি হাসি পায়! এত সেনাবাহিনী, এত ডেস্ট্রয়ার, এত কিছু থাকা সত্ত্বেও, হেলিকপ্টার থাকা সত্ত্বেও হঠাৎ করে আধ ঘন্টার মধ্যে বর্ডার থেকে পেরিয়ে এসে মেরে দিয়ে 28 জনকে মেরে দিয়ে চলে গেল। কি কমবে লাগলো? এই প্রশ্নটা কেউ করছে না। সেই আধ ঘন্টাতে ওখানে কোনো সেনাবাহিনী কেন থাকলো না? কোনো নজরদারি থাকলো না কেন? পর্যটক ঘুরছে। প্রশ্নটা ওই যে দেশপ্রেমী হয়ে গেলে আর গোঁড়া হিন্দুত্ববাদী হয়ে গেলে আবার ওদিকে বাংলাদেশে হুজুরবাদী। আমি এদের ইসলাম বলি না, ইসলাম কোথায়? সঙ্গে সঙ্গে তারা মেরে দিয়ে 28 জনকে, আবার নামটামও জিজ্ঞেস করেছিল, রে বাবা, নাম জিজ্ঞেস করেছে, হিন্দু নাম বলেছে, এরকম শোনা যাচ্ছে। তো আধ ঘন্টা তো সময় লেগেছেই এই সমস্ত এই অপারেশনটা করতে। তো এত ডেস্ট্রয়ার, এত সেনাবাহিনী, এত বম্বার, এত ফাইটার, তারা
কি ছিন্ন করিতেছিল? এই প্রশ্নটা কারো নেই, কারো মাথায় আসছে না। তাহলে হয় কি? ব্যর্থ, খেকে লাভ নেই, বর্জ্য আটনি ফসকা গেরো, পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ, কোনো লাভ নেই ওহব করে। এক নম্বর হয়, অথবা করানো হয়েছে। ওই সময়টা বলা হয়েছে সেনাবাহিনীকে পুলওয়ামার মতো আর কি, জানেন তো, ওগুলো সব বলা হয়েছে ভাই ওই সময়টা একটুখানি ফাঁকা দাও। ওই যেমন করে 9/11 অ্যাটাক হলো, ওই সময়টা একটু ফাঁকা দাও ভাই, 4টে প্লেন হাইজ্যাক করবে আমাদের লোক, একটু সিকিউরিটিটা ওই সময় একটুখানি রিল্যাক্স করো, সিকিউরিটিটা রিল্যাক্স করো, যাতে ওরা উঠে টুটে পরে প্লেন হাইজ্যাক করে নেয়, তারপরে আমরা খেলা দেখাবো, আপাতত এখন রিল্যাক্স মোডে থাকো। তো আর্মিকে এত বড় এত লক্ষ লক্ষ সব আমাদের সেনাবাহিনী, স্বাভাবিক, এত কোটি লোক সেনাবাহিনী তো লক্ষ লক্ষ হবেই। তো যাই হোক, তো তারপর রিজার্ভ আছে, অমুক আছে, তমুক ক্যাটাগরি আছে, তমুক ক্যাটাগরি আছে। তো এত কী হলো, ওই আধ ঘন্টার জন্য ওই সময়টা কাউকে পাওয়া গেল না। ওই সময় এসে অপারেশন করে দিয়ে 28 জনকে নামটাম জিজ্ঞাসা করে হিন্দু টিন্দু বলে মেরে দিয়ে চলে গেল। তাহলে কি হলো? হয় ব্যর্থ ভাই, মেনে নাও, ওসব দিয়ে কিছু হয় না, ইন্টেলিজেন্স থাকতে হবে, ইন্টেলিজেন্স ফেলিওর, পারোনি, গোয়েন্দা পারেনি। আরে বাবা, আগামটা অনুমান করতে হয়, অথবা জানতে হয়। তাহলে টিকটিকি রেখে এত পোষা রেখে কী লাভ হলো? তাহলে মেনে নাও, পারছো না তোমরা। অথবা যেটা আরও বেশি গ্রহণযোগ্য আমার কাছে, এই অধমের কাছে, সবাই সব কিছু জানতো, ওটা হতে দেওয়া হয়েছে। এদেশ ওদেশের পুঁজিবাদী শক্তি, জায়নবাদী শক্তি, বাজারের জন্য, বাজারের এই যুদ্ধ অহংকার, এই যে অস্ত্র বিক্রি হবে, ডিফেন্স শেয়ারে ডিফেন্সের দাম বাড়ছে, যুদ্ধ হলে পাকিস্তানও অস্ত্র কিনবে, ভারতও অস্ত্র কিনবে, বাংলাদেশে তো অলরেডি চীন অস্ত্র বিক্রি করা শুরু করে দিয়েছে, তাই তো? অর্থাৎ এটা খেলা, এইগুলো কেউ প্রশ্ন করবে না। আর এই কারণেই তো বারবার করে বলা হয়, বুদ্ধিমান মগজটা সবার থাকলেও মগজটাকে খেলানোর ক্ষমতা সবার থাকে না। এই কারণেই দেশের এই পরিস্থিতি। তো যাই হোক, এখন প্রশ্ন, যুদ্ধ হবে? কবে হবে? না, এখন যুদ্ধ হবে না। কেন হবে না? এবার যুদ্ধ হলে শুধু ভারত পাকিস্তান হবে না, অন্যান্য দেশও অংশ নেবে। তার জন্য আটঘাট বাড়তে সময় লাগে। এই যেমন ভারতকে ইরান সমর্থন করেছে বলছে ওরা, আমেরিকা সমর্থন করেছে, সে তো করবেই, সৌদি আরব সমর্থন করেছে, সমর্থনের বন্যা বয়ে যাচ্ছে, তাই তো? তো ভারত পাকিস্তান যুদ্ধ আগেও হয়েছে, তাই না? হয়েছে, শেষ যুদ্ধ হয়েছে তখন বাংলাদেশ। কিন্তু তখন খেয়াল করে দেখবেন, ভারত পাকিস্তান যুদ্ধ যখন আগে শেষবার হয়েছে, তখন বাংলাদেশের জন্ম হয়নি। হয়েছিল? হয়নি। এবার কিন্তু বাংলাদেশের জন্মটা হয়ে আছে, রেডি। তাই ভারত পাকিস্তান যুদ্ধ হলে আগের যে ইকুয়েশন, সেই ইকুয়েশনে যুদ্ধটা হবে না, বাংলাদেশও জড়াবে। ওই যে মুসলমান সেন্টিমেন্টটা উস্কে দেওয়া হয়েছে ওদেশে, হিন্দু বিরোধী, ওই যে আমরা যেমন মুসলমান বিরোধী হয়ে উঠেছি, যুব সমাজ বিশেষ করে, তাদের মগজ দোলাই করে চাকরি বাকরি দিতে হবে না ভাই, চাকরি বাকরি করে কি হবে, দেশপ্রেমী হও। তো আমার মাঝে মাঝে ইচ্ছে করে এই সব যারা যেসব ফেসবুকে এরকম উগ্র দেশপ্রেমী পোস্ট দিচ্ছে, তাদেরকে ধরে ধরে লাদাখে পাঠিয়ে দাও বা পাকিস্তান বর্ডারে পাঠিয়ে দাও। খুব ভালো, খুব ইচ্ছে করে, জানেন তো। ওই যে বাস্তব আর ফেসবুকের ফারাকটা কি জানেন? আমি খুব ভালো করে জানি, একসময় এসব হিন্দুত্ববাদীদের সঙ্গে ওঠা বসা করেছি একসময়, অনেকে আমাকে চেনেন সেই সূত্রে। কিন্তু আমার মধ্যে কি কি জিনিস ছিল বা আছে, তখন তারা মালুম করতে পারেননি আর কি। জিহাদিদের বিরুদ্ধে বলা মানেই মুসলমান সম্প্রদায়ের বিরুদ্ধে বলা নয়, এটা বারবার করে বলি। এই জিহাদি শক্তিকে জাওনিস্টরাই প্রমোট করছে। কি ওরা দেখবেন ফেসবুকে স্ট্যাটাস লেখা থাকবে কি, স্বধর্মে নিধনাং শ্রেয়ঃ, নিজের ধর্মে মরে যাওয়া ভালো।
মানে কি লড়াই করতে করতে মরবে, তবু ধর্ম বদলাবে না। এটা হলো ফেসবুকে স্ট্যাটাস, ডিপির নিচে লেখা থাকে ওটা স্বধর্মে নিধনং শ্রেয়। বেশ ভালো কথা। আর বাস্তবে কি বলুন তো, সেটা আমি জানি। যো পলায়তি স জীবতি, যে পালায় সে বাঁচে। এই হলো চরিত্র। যারা ভোগবাদের মধ্যে চলে গেছে, আধুনিকতার বিষ যাদের মধ্যে চলে গেছে, তারা পালায়, তারা ফাইট করে না। এই যে সেদিন একবার কি মুর্শিদাবাদে কি হচ্ছে স্যার, অমুক তমুক, কেন ভিডিও করছেন না, কি সব এসে উল্টোপাল্টা বলে গেলেন এক মহিলা। তার আবার প্রোফাইলে আমি আগ্রহবশত গিয়ে দেখি সাজুগুজুর ছবি আর ভিডিও, সাজুগুজুর ভিডিও, ব্যাকগ্রাউন্ডে গান, ওই টিকটক জাতীয় সব ব্যাপার ট্যাপার। সেখানে আবার কিছু নেই, আবার উনি সাজুগুজু ভিডিও করেন, বেশ করতেই পারেন। হঠাৎ করে আমার পোস্টে এসে কেন? ফুটেজ খাওয়ার জন্য। তাহলে আমার এটাই বক্তব্য, খুব সহজ সরল বক্তব্য। যদি হুজুররা খ্যাপায়, এই যে খ্যাপাচ্ছে মুসলমানদের, এইভাবে খ্যাপাচ্ছে অনেক জায়গায় যে ওয়াকফ বিলে আইনে মুসলমানের সব সম্পত্তি নিয়ে নেবে। আরে ভাই, ওটা তা নয়। মুসলমানের ব্যক্তিগত সম্পত্তি, জমি বাড়ি নিয়ে নেবে, ওয়াকফ প্রপার্টিটা, আর ওটা কি এক হলো? এক নয়, আমি ওটা পরে আলোচনা করব। কিন্তু ওই যে ভুলভাল বুঝিয়ে খ্যাপাচ্ছে, কায়েমি স্বার্থ। হুজুর, টপ মোস্ট লেভেলের হুজুর আর হিন্দুত্ববাদী এক, কোনো ফারাক নেই। সাধারণ হিন্দুত্ববাদী নয়, ওরা তো টপ লেভেলের যারা খেলাচ্ছে, ওই যে নেতা, প্রধানমন্ত্রী বলুন, অমুক মন্ত্রী বলুন, স্বরাষ্ট্রমন্ত্রী বলুন, সব একসঙ্গে বাধা আছে। বলি সাধারণ মানুষ। তো যাই হোক, এবার ধরুন আপনি এরকমভাবে আক্রান্ত হচ্ছেন, জিহাদ, এইসব খেপে ওঠা মানুষ আপনাকে, মুসলমান, তখন তারা ওই হুজুরদের আর কি, হুজুরদের টোপে পড়ে, ফাঁদে পড়ে, তো আপনি কী করবেন? পাল্টা মার দেবেন না? পাল্টা মার দেবেন না? আমি তো পাল্টা মার দেব। আমার এলাকায় হোক, পালাবো না, এইটুকু বলতে পারি। হোয়াই শুড আই রান অ্যাওয়ে? তো এই প্রশ্নটা কেন করেন না বাবা? এই মুসলমানরা অমুক করছে, হ্যাঁ করছে, অনেক জায়গায় করে, আমি জানি, বাংলাদেশেও হয়েছে। কিন্তু সেটা সাধারণ মুসলমান নিজের বুদ্ধিতে করে এমন নয়। কিছু কিছু তো আছেই যারা কাফের, হিন্দু মানেই কাফের বোঝে, আছে, অবশ্যই আছে। কিন্তু এদেরকে প্রমোট না করলে, ফান্ডিং না করলে, সাহস না দিলে হঠাৎ করে একটা সাধারণ মুসলমান এরকম করে বেরোতে পারে না। নেপথ্যে শক্তি আছে, কেউ আছে, ওরা আছে। তো সেই ক্ষেত্রে আপনি পালাবেন কেন? পাল্টা মার দেবেন না? এইটাই আমি বলি বারবার করে। গোপাল পাঁঠাকে নিয়ে আমি কেন লিখেছিলাম? গোপাল পাঠার সেই সময়ে তার ভূমিকাকে আমি সমর্থন করি, সেই সময় উপায় ছিল না। আমার বক্তব্য এটাই সিম্পল। আমি দেখুন, খেয়াল করে, আমি কিন্তু কোনো পক্ষ নেই। আমি জায়নবাদী শক্তি যে কাজগুলো করছে, হিন্দুদের মধ্যে করছে, মুসলমানের মধ্যে করছে, আসলে বাজার দখল করা, এটা তো আমি বলবোই, এটাই আমার উপলব্ধি এবং এটা সত্য, তথ্য আছে আমার কাছে, এটা করছে, ঘটানো হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও যদি বিপদগামী শক্তি, যাদেরকে আমরা মুসলমানের মতো দেখতে পাই, মুসলমান নয় ওরা, আমি মনে করি, বেশ কিছু ইসলাম ধর্মের সহযোদ্ধা আমার আছে, তাদের সঙ্গে আমি কথা বলি, তাদের চিন্তা চেতনা স্তর আলাদা। কিন্তু এইরকম বিপথগামী হুজুরদের তোল্লা খাওয়া যদি এলিমেন্টরা আক্রমণ করে, তো তাকে পাল্টা মার দেবো না? তখন তাকে শান্তির বাণী শোনাবো? নিশ্চয়ই না, আমি সেই বান্দা নই। তাই আমি বলবো, ফেসবুকে এরম বিদ্বেষ না ছড়িয়ে, আবার ফেক নাম দিয়ে, ফেক নামে না ছড়িয়ে গ্রাউন্ড লেভেলে কাজ করুন না কেন? পাল্টা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করুন। অন্তত আত্মরক্ষার অধিকারটা তো আপনার আছে, সেটা করছেন?
নাকি ওই ভোরকে দিয়ে আইটি সেলের মাধ্যমে ইনকাম করা? আরে বাবা, ইতিহাস স্টাডি করুন, বিশেষ করে সাম্প্রতিক বিগত 50-100 বছরের ইতিহাস। হিন্দুদের সবচেয়ে সর্বনাশ হিন্দুরাই করেছে, মুসলমানের সবচেয়ে সর্বনাশ মুসলমানই করছে। কারা? টপ লেভেলে থাকা যারা। এই যে ভ্যাকসিনটা কে গুঁজলো আমাদেরকে, কে গুঁজতে দিল বলুন তো? আর আমাদের দেশের লোক সংখ্যা কারা বেশি ভ্যাকসিন নিয়েছে? মুসলমানরাও নিয়েছে, অবশ্যই নিয়েছে, কিন্তু স্টাডি করে দেখুন কম নিয়েছে। তো কারা বেশি নিয়েছে? হিন্দুরা নিয়েছে। কারা বেশি ভুগছে? হার্ট অ্যাটাক, বেড স্ট্রোক, খেয়াল করে দেখুন, ডেটাগুলো আছে তো, স্টাডি আমার কাছে আছে, স্টাডি করে দেখুন কারা মরছে বেশি? হিন্দুরা মরছে। তাহলে ভ্যাকসিনটা গুঁজেছে কে? মোদি। হিন্দুকুল শিরোমণি নরেন্দ্র মোদি, তিনিই তো অ্যালাউ করেছেন, তাই ভ্যাকসিনটা গুঁজেছে। তাহলে কে শত্রু হলো? হিন্দুদের 1 নম্বর শত্রু কে হলো? হিন্দুই হলো। বেশি দূর, শুধু আধুনিক কালে নয়, পৃথ্বীরাজ চৌহান জয়চাঁদের কাহিনীটা ভুলে গেছেন? পৃথ্বীরাজ চৌহান জয়চন্দ্র, মনে করুন। এনিমি উইদিন। মুসলমানের ক্ষেত্রেও একই কথা বলবো। মুসলিম বিশ্বের সবচেয়ে ক্ষতি করেছে কে জানেন? হিন্দুরা করেনি, মুসলমানই করেছে। কে? সৌদি আরব। ইসলামিক বিশ্বের সিট অফ ইসলামের ঠেকা নিয়ে তারা নতুন কোরআন লেখার উদ্যোগ নিয়েছে। আমেরিকার চামচে সৌদি আরবে আমেরিকান ঘাঁটি আছে, জানেন তো? এবং এই বিন লাদেন আমেরিকার তৈরি করা, সিআইএর তৈরি করা। তারা গোটা বিশ্বে মুসলমানের ভাবমূর্তি এমন খারাপ করে দিয়েছে, বিন লাদেনকে সেইভাবেই ব্যবহার করা হয়েছে। বিন লাদেন মরেছে, ডেড বডি দেখেছেন? যাই হোক, পুরস্কার দিতে হবে না, বহুত কাজ করেছে লোকটা। যাই হোক, তাহলে যারা একটুখানি বুদ্ধিমান, মুসলমান বলবো না, ইসলামে বিশ্বাস রাখেন এমন মানুষ, জানেন ব্যাপারটা, বোঝেন, দাজ্জালকে চেনেন, নবীর ভবিষ্যৎবাণীগুলো, পর্যবেক্ষণগুলো জানেন, বোঝেন, তারা এখন যদি তাদের প্রশ্ন করুন, তারা বলবে হ্যাঁ, মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ক্ষতি করেছে মুসলমানেরাই। জায়নবাদী শক্তির সাথে হাত মিলিয়ে নইলে মুসলিম হার্টল্যান্ডে ইসরায়েল প্রতিষ্ঠা করা যায়, নইলে প্যালেস্টাইনের ওপর এত মুসলমান দেশ থাকতে এইভাবে অত্যাচার করা যায়? আরাফাতকে সরিয়ে দিয়ে কৌশলে সাইড লাইন করে দিয়ে হামাসকে প্রতিষ্ঠা কারা করেছিল? তথ্য আছে, এ নিয়ে ভিন্ন ভিডিও আছে। ইসরায়েলি হামাসের প্রতিষ্ঠাতা কোথায় আছেন? আরাফাত থাকলে, সাইড লাইন না করলে এতদিনে প্যালেস্টাইন রাষ্ট্রের স্বীকৃতি পেত। আরাফাত বহু এগিয়ে গিয়েছিলেন ডিপ্লোম্যাটিক্যালি, বহু রাষ্ট্রের সমর্থন আরাফাত পেয়েছিলেন। হি আর এ ক্যারিসম্যাটিক পার্সোনালিটি, ইয়াসার আরাফাত। তার বক্তব্য শুনবেন, ইউএনএতে বক্তব্য রেখেছিলেন, দীর্ঘ বক্তব্য। কোনো রাষ্ট্র প্রতিনিধি না হয়েও বাধ্য হয়েছিল সেই সময় তাকে বক্তব্য রাখতে দিতে। তো সেই লোকটা যখন দেখলো যে শত্রু হয়ে উঠছে, এ তো প্যালেস্টাইন নিয়েই ছাড়বে, তখন তাকে হীনবল করবার জন্য, সাইড লাইন করবার জন্য ইসরায়েলি হামাসের জন্ম দেয়। তথ্য চাই, লিঙ্ক চাই, কোনো বান্দা চাইলে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ করলে। এটা নিয়ে আমার ইউটিউবে ভিডিও আছে। যাই হোক, এবারে আসছি, তাই সতর্ক থাকুন, প্ররোচনায় পা দেবেন না। যুদ্ধটা কিন্তু এখন হবে না, আটঘাট বেঁধে যুদ্ধ হবে। তবে একটা অনুরোধ করব, যারা এখনও অনলাইনেই নির্ভর করে আছেন, পেমেন্টের দিক থেকে বলছি, ক্যাশ ব্যবহার করছেন না, তারা ক্যাশ রাখুন। কারণ যুদ্ধ এত বড় দেশে সর্বত্র ছড়াবে না, সম্ভব নয়। আর পাকিস্তানের সাধ্য নেই পুরো দেশে
বোম্বিং করা, মেট্রো সিটিগুলোতেই ওরা টার্গেট করে। আর চীন জড়ালে আলাদা কথা, সেই সম্ভাবনা এখন নেই, চীন এখন জড়াবে না। এটা একটা হচ্ছে যুব সমাজকে চাকরি বাকরি বা অন্যান্য এই যে প্যান্ডেমিক ট্রিটি আসছে জানেন তো, ডেঙ্গু ভ্যাকসিন আসছে, এইগুলো থেকে নজর ঘোরানোর জন্য হঠাৎ করে দেখবেন একমন হঠাৎ করে প্যান্ডেমিক ট্রিটি দিয়ে লকডাউন করে দিল, যুদ্ধের নাম করে। যুদ্ধটাকে ওরা কাজে লাগাতে পারে, জরুরি অবস্থা জারি করে দিল যুদ্ধের নাম করে, যুদ্ধকালীন পরিস্থিতির নাম করে, এগুলো করতে পারে। তাই গ্রাউন্ড লেভেলে ওই যুদ্ধ, আপনার বাড়িতে বোমা পড়লো, এরম যুদ্ধ এখন হবে না, আমি দায়িত্ব নিয়ে বলছি। তবে যুদ্ধর নাম করে, যুদ্ধকালীন পরিস্থিতির নাম করে জরুরি অবস্থা জারি করা বলুন, লকডাউন বলুন, ইন্টারনেট পরিষেবা বন্ধ বলুন, এই যে মুর্শিদাবাদে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছিল কেন? ওই যে এতে করে কি হবে, আপনি যদি ক্যাশটা কিছু না রাখেন বা অভ্যেসটা না রাখেন, তাহলে তখন আপনার টাকা থাকলেও আপনি ব্যবহার করতে পারবেন না, নেটই তো বন্ধ। মনে রাখবেন, সাবধান, আমি বারবার বলেছি, এই ফোনপে বলুন আর এই অনলাইন পেমেন্ট বলুন, গুগল পে বলুন, এগুলো কিন্তু টোটাল কন্ট্রোলের টুল। আপনি কি ট্রানজাকশন করছেন, কি করছেন, সেটা যেমন ওরা জানছে, তাতে হয়তো আপনার যায় আসে না, জানুক গে, ঠিক আছে, ভাবতেই পারেন, জানুক গে, আপনার কি যায় আসে, আপনি তো আর চুরি ডাকাতি করেননি, বেশ। কিন্তু ওরা যখন এইরকম পরিস্থিতি তৈরি করবে, ওরাই তৈরি করবে, মিডিয়াকে দিয়ে তৈরি করে একটা দাঙ্গার পরিস্থিতি করে দিতে পারে, করে দিয়ে তখন দেখবেন আপনার টাকা আছে কিন্তু আপনি ইউজ করতে পারছেন না, কেনাকাটা করতে পারছেন না, কারণ নেট বন্ধ। সাবধান, তাই ক্যাশটাকে বাঁচিয়ে রাখুন। আবার বলছি, ক্যাশটাকে বাঁচিয়ে রাখুন। অত্যন্ত প্রয়োজন না হলে অনলাইন ব্যবহার করবেন না। আমি নিজে করি না বলেই আপনাদের বলছি, আমি যেটা করি না, মানে যেটা বলি সেটা করি, করেই বলি। এমন ভাববেন না যে আমি শুধু বুলি ঝাড়ি, বাস্তবে করি না, এমন নয়। আপনারা কি বিশ্বাস করেন? অনেকেই আমার প্রিয় বন্ধুরা জানেন কাছাকাছি, আমি জীবনে ওলা বুক করিনি, আমি অনলাইন থেকে জীবনে কোনো কিচ্ছু কিনিনি, নট এ সিঙ্গল থিং আমি কিনিনি, খাবার টাবার তো বাদই দিলাম। আমি অনলাইন থেকে কোনো জিনিস এখনও পর্যন্ত কিনিনি, বেঁচে আছি, মরিনি। আমি ওলা উবের ব্যবহার করি না কখনো, বেঁচে আছি, মরিনি। আমি বহু জায়গায় যাতায়াত করি, ঘরের মধ্যে বসে থাকার লোক নই, আছি তো। কেন করি? ক্যাশটাকে বাঁচিয়ে রাখার জন্য করি। তেমন আমি বলছি না আপনারা একদম করবেন না, আপনাদের লাইফস্টাইল এরকম হতে পারে, আপনি রাতের বেলা ফিরছেন, তখন ট্যাক্সি নেই বা বাস নেই, আলাদা কথা, সেটা আমি বারণ করব না। কিন্তু ওই যে আমাজন বড় বড় যেগুলো আছে, যেগুলো সংস্কৃতিকে ধ্বংস করছে, সেখান থেকে কেনাকাটা করতে আমি বারণ করি। আপনি শুনবেন কি না আপনার ব্যাপার, কিন্তু ক্যাশটাকে বাঁচিয়ে রাখুন, নইলে কিন্তু আপনি নিজেই একদিন বিপদে পড়বেন। এবারে চলে আসছি ভ্যাকসিন। এমআর ভ্যাকসিন, যেটা আমাদের দেশে মিজল এবং রুবেলা, রুবেলা, যেটা আপনারা জানেন গত বছর দেওয়া হয়েছিল। প্রথম ডোজ 93.9% বা এরকম নিয়েছিল, দ্বিতীয় ডোজ 92.7, এইরকম একটা বলা হচ্ছে। কিন্তু এবার বলা হচ্ছে, সরকার বলেছে কোমর বেঁধে নামবে, কি 100% করতে হবে এই টিকাকরণ। ভাবতে পারেন, শিশুদের টিকাকরণ এটা কেন? রুবেলা থেকে বাঁচতে হবে। এই রুবেলা এমএমআর নিয়ে, ওটা এমএমআর, ওই শুধু ওই কি বলে মামসটা বাদ, আমি আসছি, আমার ভিন্ন ভিডিও আছে ইউটিউবে, দেখে নেবেন যদি জানার আগ্রহ থাকে। আগে সংক্ষেপে বলছি, ওরা কেন এটা করছে। বলছে জিরো, মানে দেশে যেন হামই না হয়, রুবেলাই যেন না হয়, 100% ফ্রি করতে হবে। বাহ, খুব ভালো। আমাদের স্বাস্থ্য নিয়ে ওরা এত ভাবে, ফার্মা কোম্পানি আমাদের স্বাস্থ্য নিয়ে এত ভাবে, সরকার আমাদের স্বাস্থ্য নিয়ে এত ভাবে, গদগদ অবস্থা না? হ্যাঁ, তো আমাদের জীবিকা নিয়ে ভাবছে, চাকরি বাকরি, যুব সমাজের চাকরি বাকরি, সরকারি চাকরি বা চাকরি কর্মসংস্থান ভাবছে, কাঁচকলা ভাবছে। তাহলে শুধু ভ্যাকসিন নিয়ে কেন ভাবছে?
মানুষ যদি দুটো ভালো খেতে না পারে তার প্রতিরোধ শক্তি থাকবে? হ্যাঁ, ইমিউন সিস্টেম থাকবে? আর ইমিউন সিস্টেম না থাকলে কোনো ভ্যাকসিন, কোনো ড্রাগ কাজ করে? একটা মৃতদেহকে ভ্যাকসিন দিলে, ভ্যাকসিন এমনিতেই অকাজই করে, কাজ কিছু করে না। এ নিয়ে আলোচনা করলে রাত কাবার হয়ে যাবে, এ নিয়ে বহু ভিডিও আছে। ভ্যাকসিনটা একটা আসলে আই ওয়াশ, ফার্মা কোম্পানির মানুষকে অসুস্থ করার বুদ্ধি। এটা নিয়েও আমার বহু আলোচনা আছে, বিশেষ করে এই ভ্যাকসিনগুলোর কথা বলছি আমি। এটা সাম্প্রতিককালে যেগুলো আসছে, এমনকি শিশুদের যে ভ্যাকসিনগুলো দেওয়া হয়, নতুন নতুন সংযোজন হচ্ছে, সেগুলোও কিন্তু আমেরিকা, ইউরোপে আর মানুষ নিচ্ছে না। আমি আসছি এক এক করে, তথ্য আছে আমার কাছে, চাইলেই দিয়ে দেব। তো কেন ওরা এত ভ্যাকসিন দিতে চাইছে? কেন? আমাদের ভালোর জন্য 100% করতে হবে, হার্ম ফ্রি, হার্ম হবে না, রুবেলা হবে না। এবার আসুন একটু দেখে নিই হার্মটা কি। মিজলস, আচ্ছা আমারও তো হার্ম হয়েছিল, আমার মনে আছে ছোটোবেলা। ওই আমার তো কোনো সমস্যা হয়নি, আমি বেঁচে আছি দিব্যি। বুদ্ধিশুদ্ধি খুব একটা খারাপ আছে সেটাও বলবো, পাগলেও বলবে না। বদবুদ্ধি আছে এমন লোক বলতে পারে, সুবুদ্ধি নাই থাকুক, বদবুদ্ধি আছে, কিন্তু বুদ্ধি তো আছে রে ভাই, ব্রেনটা তো কাজ করে। আমার বাবার হাম হয়েছিল, আমার ঠাকুরদার হাম হয়েছিল, আমার সবারই আমাদের হাম হয়েছে। আপনারা যারা রয়েছেন আমার বয়সী বা কাছাকাছি বয়সী, খোঁজ নিয়ে দেখুন, বা মনে না থাকলেও আপনাদের প্রত্যেকেরই হাম হয়েছে। হামটা আসলে আমাদের ন্যাচারাল ইমিউনিটিকে শক্তিশালী করে। প্রকৃতির বলতে পারেন প্রথম একটা বরদান। ন্যাচারাল সিলেকশন, জানেন তো। হামে আমাদের গ্রামে কোনো শিশু মরতো না। হ্যাঁ, একদম যারা জন্মগতভাবে কিছু নিয়ে সমস্যা তাদের কথা আলাদা, ওই তেমন ঘটনা কোটিতে হয়তো একটা ঘটে। তো তার জন্য ভ্যাকসিন আমাদের তো লাগেনি, প্রশ্ন করবেন না। তাহলে যেটা প্রাকৃতিকভাবে, এটা প্রকৃতির সৃষ্ট একটা কিছু, যেটা প্রত্যেকেরই হয়, হ্যাঁ, মিজলস, সেইটাকে চেপে দিলে, আটকে দিলে, তা আপনার মধ্যে কি ঘটাচ্ছে? হামেরই লাইভ অ্যাটুনুয়েটেড ভাইরাসটা, মানে দুর্বল করা জীবন্ত ভাইরাস কিন্তু আপনার শরীরে, মানে শিশুর শরীরে ঢুকিয়ে দিচ্ছে। কেন? ওই যে ভ্যাকসিনের যে তত্ত্ব আছে, যে শরীরকে জানিয়ে দেওয়া, যাতে করে শরীর অ্যান্টিবডি তৈরি করে, এবং তারপরে সত্যিকারের জীবাণুটা, শক্তিশালীটা যখন ঢুকবে, তখন শরীর প্রতিরোধ করতে পারবে। এই রকম তত্ত্ব দিয়েই তো ওরা ভ্যাকসিনটা আবিষ্কার করেছে। বেশ, কিন্তু যে রোগটাতে মৃত্যুহার প্রায় 0, সেই রোগের ভ্যাকসিন নেবেন? জলাতঙ্কের ক্ষেত্রে তাও আমি বলেছি, এ নিয়ে ভিন্ন ভিডিও আছে। অন্তত 10 দিন যখন কুকুরটাকে আপনি স্টাডি করতে পারছেন, ইউ ক্যান স্টাডি দ্য ডগ, যে কামড়েছে আর কি। ইঁদুর ছুঁচো কামড়ালে জলাতঙ্ক হয় না, কিন্তু অনেকে আবার ইঁদুর ছুঁচো চেটে দিলেও জলাতঙ্কের ওষুধ নিয়ে, ভ্যাকসিন নিয়ে চলে আসে। যাই হোক, মূলত কুকুর এবং কুকুরের থেকে আক্রান্ত যদি বেড়ালের হতে পারে, সেই বেড়াল যদি আপনাকে কামড়ায় আলাদা কথা, এটা খুব রেয়ার কেস। আর আমাদের দেশের তথ্য বলছে 90%-এরও বেশি কুকুর র্যাবিস বহন করে না। দে ডোন্ট ক্যারি র্যাবিস, করে না। তাহলে নিয়ম কি? এটা আগে তাই ছিল, এখন দেখছি ফার্মা কোম্পানির মানে সঙ্গে আঁতাত হলে যা হয় কি, কুকুরটিকে 10 দিনের মধ্যে কুকুরটি যদি অসুস্থ হয়ে পড়ে বা মারা যায়, তাহলে ভ্যাকসিনের একটা ব্যাপার থাকতো। যেহেতু জলাতঙ্ক একটা লিথাল ডিজিজ, একটা প্রাণঘাতী রোগ, যদিও সাম্প্রতিককালে 2-1 বেঁচে গেছেন, সেটা নিয়ে গবেষণা চলছে, এ নিয়ে আমি পরে ভিডিও করব। প্রকৃতির সমস্যার কিন্তু প্রকৃতিতেই সমাধান আছে, এ নিয়ে গবেষণা চলছে। তো তাহলে তার আগেই অনেকেই অপেক্ষা করেন না। হ্যাঁ, কুকুরটা দেখা গেলো আপনাকে বেপাড়ায় কামড়েছে, আপনি কুকুরটাকে চেনেন না, অন্ধকারে কামড়েছে, স্টাডি করতে পারছেন না, নজর রাখতে পারছেন না, তাহলে আলাদা কেস, আলাদা ব্যাপার। তখন অবশ্যই একটা আতঙ্ক কাজ করবেই। না হলেও আপনার কুকুরটা যদি নর্মাল কুকুর হয়, কুকুরের গায়ে পা দিলে কুকুর কামড়াবেই, তাও আপনার ভয় করবে, বাবা চিনি না কি হলো, তখন আলাদা কথা। তো র্যাবিস ভ্যাকসিন নিয়ে আমার পরিচিত বেশ কয়েকজনের আমার আলাপ আছে, তাদের কি কি সমস্যা হয়েছে। একদিন আমি তাদেরকে ইন্টারভিউয়ে নিয়ে আসবো, ইচ্ছে আছে। কারো ভিডিও
আছে ইউটিউবে, কিন্তু এই পার্টিকুলার র্যাবিশ ভ্যাকসিন নিয়ে নার্ভের প্রবলেম কার কি হয়েছে, সমস্যা হয়েছে, তাদের মুখ দিয়েই আপনারা শুনবেন। তাই আমি বলছি যে হ্যাঁ, এইরকম ক্ষেত্র হলে আলাদা কথা। যদি আপনি স্টাডি করতে পারছেন না, আপনার বাড়ির কুকুর কামড়েছে, সেই কুকুরটাকে আবার ভ্যাকসিন দেওয়া আছে, অবস্থা দেখুন, তাও সে আবার ভ্যাকসিন নিতে দৌড়চ্ছে। ভাবুন, এই হচ্ছে আতঙ্ক, এই হচ্ছে প্যানিক। স্টাডি করতে না পারলে আলাদা কথা, নইলে অপেক্ষা করুন। নইলে দেখবেন আপনি নার্ভের প্রবলেম হয়ে গেল আপনার, আর যে কুকুরটা আপনাকে কামড়াচ্ছে সে আপনার দিকে তাকিয়ে জুলজুল করে তাকিয়ে আছে, আপনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন, আর কুকুরটা বেশ স্বাস্থ্যবান কুকুরটি আপনার সামনে ল্যাজ নাড়াচ্ছে দুটো বিস্কুটের আশায়। কেমন কেমন লাগবে? আরে বাবা, র্যাবিস যদি কুকুর থেকে ছড়ায়, যদি কুকুরটা তো ভেক্টর, সে তো ছড়াচ্ছে, আগে কুকুরটা মরবে অবশ্যই, সে তো আক্রান্ত হয়েছে। আর আক্রান্ত অবস্থায় যদি সে কামড়ায়, তবেই আপনার শরীরে সেই ভাইরাসটা প্রবেশ করবে, এটাই বিজ্ঞান। তাই কুকুর কামড়ানো মানেই জলাতঙ্ক নয়। যাই হোক, এটা আবার অন্য প্রসঙ্গে চলে গেলাম। এবার এই এমএমআর, যেটা আমাদের দেশে এমআর কি দেওয়া হচ্ছে, আচ্ছা হাম, তাহলে হামটা বললাম, তা হামে দেখে নেবেন কতজন মরে, কতটা ভয়ানক হয়, এবং শরীরকে তৈরি করে, অ্যাকচুয়ালি প্রতিরোধ ব্যবস্থাকে, ইমিউনিটিকে বাড়ায় হাম। দালাল বিজ্ঞানীরা বলবে না, ফার্মা কোম্পানির বিজ্ঞানীরা বলবে না, ইন্ডিপেন্ডেন্ট স্টাডি যারা করেন তারা বলেন। এ নিয়ে আমি পরে বিস্তারিত ভিডিও করব, যদিও এই নিয়ে আমার ভিডিও আছে, এমএমআর ভ্যাকসিনের ওপর একাধিক ভিডিও রয়েছে। আর কি, রুবেলা, রুবেলা নাকি আমাদের দেশে 100% আর রুবেলা হবে না, সেই লক্ষ্যে আমাদের সরকার, কেন্দ্রীয় সরকার, স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন ঝাঁপানো হবে। বিধায়ক, এমপি সবাইকে নিয়ে, পঞ্চায়েত সবাইকে নিয়ে এই এমআর ভ্যাকসিন দেওয়া হবে। বাহ, বেশ। রুবেলাটা কি জিজ্ঞেস করুন এবার। এবার যারা স্বাস্থ্যকর্মী আপনাকে বোঝাতে আসবে বলে, বা এরকম এমপি এমএলএ জিজ্ঞেস করুন, আচ্ছা রুবেলাটা আমার কী এরকম ব্যাপার, রুবেলা কি মিষ্টি মিষ্টি নাম, রুবেলা আবার কি, বলতে পারবে না। রুবেলা হলো জার্মান হাম, মানে জার্মানিতে মিজলসকে রুবেলা বলা হয়। সেটা কীরকম হয়, সেটা নাকি গর্ভবতী নারীদের হয়, গর্ভবতী নারীদের নাকি রুবেলা হয়, এবং সেই রুবেলা নাকি শিশুর মধ্যে সংক্রামিত হতে পারে। তাই কজনের হয়েছে খোঁজ নেবেন তো, রুবেলা নামটা একটু গ্রামেগঞ্জে গিয়ে দেখবেন তো। আচ্ছা, রুবেলা কজনের হলো, রুবেলা ভাবুন। এই নামগুলো আমরা আপনারা শুনেছেন ছোটোবেলায়, আমরা শুনেছি, তো আমরা কি অসুস্থ ছিলাম নাকি ফাঁকা হয়ে গেছি দেশ? এখন তো বাচ্চা কাচ্চাদের অসুস্থতা বেড়েই চলেছে। এত এত ভ্যাকসিন গোজা হচ্ছে, তাও দেখুন, যান ইউরোপ আমেরিকা, কেন মানুষ খেপে গেছে, সেখানে ছোট ছোট বাচ্চা ইনহেলার নিয়ে ঘোরে, অ্যাজমার সমস্যা, ফুসফুসের সমস্যা, অ্যালার্জির সমস্যা, 16 কোটির ইঞ্জেকশনের গল্প চলে আসছে। কেন? চাইল্ডহুড ভ্যাকসিন, গাদা গুচ্ছের গোঁজা হচ্ছে, এখন আর ওখানকার মানুষ নিচ্ছে না। এই যে এমআর ভ্যাকসিন, যেটা এমএমআর ভ্যাকসিন, ওখানে মানুষ নেয় না। ল্যান্সেট পত্রিকায় 1998 সালে অ্যান্ড্রু ওয়েকফিল্ড একটি আর্টিকেল লেখেন অটিজম নিয়ে। হ্যাঁ, এবার আসছি, একটা এই ভ্যাকসিনের একটা মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া, অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে, প্রতিটি ভ্যাকসিনেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে, এবং সেটা মারাত্মক হতে পারে। সেগুলো লেখা থাকে, কিন্তু লোকে সেগুলো বা লিখে দেয় না, লেখা থাকলেও ছোট্ট করে লেখা থাকে, লোকে সেটা পড়ে না, বোঝে না, জানানো হয় না। কি অটিস্টিক চাইল্ড দেখেছেন তো? অটিজম নিয়ে নতুন করে এখানে বলার কিছু নেই। এই বইমেলায় একজন এসছিলেন, আমার এক পরিচিত পাঠিকা, তিনি শিক্ষকতা করেন, তার সঙ্গে আত্মীয় ছিল, স্বামী ছিল, খুব কাঁদছিলেন আমাকে, কারণ শিশুটি অটিস্টিক। তিনি পরে জানতে পেরেছেন আমার ভিডিও দেখে যে কখন থেকে শুরু হয়েছিল এটা, এই অটিজমটা কখন থেকে শুরু হয়েছিল, কোন ভ্যাকসিন নেওয়ার পরে শুরু হয়েছিল। তিনি সেটা, মা তো সব খেয়াল রেখেছিলেন কখন থেকে, আগে সব বাচ্চাটা নর্মাল ছিল,
কথাবার্তা সব নর্মাল ছিল, স্বাভাবিক ছিল। তো কোন সময় থেকে হঠাৎ করে এই পরিবর্তনটা দেখা দিল, স্পিচ প্রবলেম থেকে শুরু করে আই কন্ট্যাক্ট প্রবলেম, ফিজিক্যাল নার্ভের যে প্রবলেম, বিভিন্ন রকম প্রবলেমগুলো এই ক্যালকুলেশন করে তিনি উপলব্ধি করেছেন যে হ্যাঁ এই জন্য হয়েছে। তিনি তখন আমার প্রোফাইলে ছিলেন না, আমার ভিডিও দেখতেন না, জানতেন না, আমাকে চিনতেন না। জানাশোনার পরে তিনি এসে আমার সঙ্গে দেখা করে যান। এই হলো বিষয়। অটিজম আমাদের দেশে আগে ছিলই না। গ্রামেগঞ্জের বাচ্চাদের কাছে খোঁজ নিন অটিজম কোথায়। এখন কিন্তু গ্রামেগঞ্জেও অটিজম দেখতে পাবেন। ওটা ওদের ব্যবসা, মুনাফা। অটিজমের তো কোনো কিওর নেই সেই অর্থে। থেরাপি করে যেতে হবে আর ওষুধ খেয়ে যেতে হবে, ওদের ফার্মা কোম্পানির ওষুধ, এবং সমগ্র দেশ জুড়ে বিলিয়ন মিলিয়ন ডলারের টাকার মুনাফা ওরা এটা চায়। ওই যে আমি বারবার বলি, সুস্থ থাকাটা অসুস্থ করাটা ওদের লক্ষ্য, সুস্থ থাকাটা আপনার চ্যালেঞ্জ, এটা মাথায় রাখতে হবে। তো সেই অটিজমের জন্য এই এমআর মানে আমাদের মিজলস রুবেলা, এই ভ্যাকসিনকেই দায়ী করেছিলেন, এখনও করেন। তিনি এখনও বেঁচে আছেন, লড়াই করছেন। অ্যান্ডি ওয়েকফিল্ড, তথ্য আছে। এবং সাম্প্রতিককালে কিছুদিন আগে একটা ইন্ডিপেন্ডেন্ট স্টাডি বেরিয়েছিল, আমি ফেসবুকে শেয়ার করেছি। সেখানেও এই ভ্যাকসিনগুলোকেই, বিশেষ করে এই চাইল্ডহুড ভ্যাকসিন নিয়েও মারাত্মক তথ্য ছিল সেখানে, আর এই এমআর নিয়েও সেখানে তথ্য ছিল। এবং অটিজম বেড়ে যাওয়ার মূলে ওটা আমেরিকা স্টাডি ছিল যে এই ভ্যাকসিনকেই বিজ্ঞানীরা দায়ী করছেন। ফার্মা কোম্পানির পেরোলে থাকা বিজ্ঞানী, তারা তো ফার্মা কোম্পানি পয়সা দেয়, তারা কেন সত্য কথা বলবে? সেটা আমাদের কাছে আছে স্টাডি, কেউ চাইলে নিতে পারে। যাই হোক, এই যে এমআর ভ্যাকসিন কারা বানাচ্ছে জানেন? সিরাম ইনস্টিটিউট, যারা কোভিশিল্ড বানিয়েছিল। ফ্রিতে দেওয়া হচ্ছে, ওই যে ফ্রিতে একই রকমভাবে। কেন ফ্রিতে দেওয়া হচ্ছে? সরকার কোটি কোটি টাকা দিয়ে, শয়ে কোটি কোটি টাকা দিয়ে, হাজার কোটি কোটি টাকা দিয়ে এই সিরাম ইনস্টিটিউট থেকে এমআর ভ্যাকসিন কিনছে। আগেও কিনেছে, গত বছরও দেওয়া হয়েছে। অনেকেই মারা গেছেন, সে সময় আমরা শেয়ার করেছিলাম, পোস্টেও দিয়েছিলাম। যদিও ওরা বলবে না, ভ্যাকসিন নেওয়ার পরে মারা গেছে মানে ভ্যাকসিনের জন্য মারা গেছে এমন নয়, বা অসুস্থ হয়েছে মানে ভ্যাকসিনের জন্য হয়েছে এমনটা নয়। আপনারা কনস্পিরেসি থিওরিস্ট, এমন বলার লোক এখনও আছে। তো তারা ভালো থাকুন, তাদের মগজ ভালো থাকুক, যদি থাকে আর কি। আমরা বলেছি তো সেই ভ্যাকসিন সিরাম ইনস্টিটিউট থেকে সরকার কিনছে, কেন্দ্রীয় সরকার কিনছে, আর আপনারা ভাবছেন ফ্রিতে দিচ্ছে। কেন দিচ্ছে সরকার? কেন? জনগণের ট্যাক্সের টাকায় কিনছে। আমাদের ট্যাক্সের টাকায় কিনে মাছের তেলে মাছ ভাসছে, আর উল্টে আমাদের স্বাস্থ্যের সর্বনাশ ঘটাচ্ছে, যাতে করে আমরা সুস্থ থাকলে ওদের এত নার্সিংহোম, সুপার স্পেশালিটি হসপিটালের ব্যবসাটা বন্ধ হয়ে যাবে, লাটে উঠবে। খেয়াল করে দেখুন তো, এত ভ্যাকসিন, এত ড্রাগ গোটা বিশ্বে বাড়ছে, আপনার শিশুকে দিচ্ছেন আপনি, এত কিছু ওষুধপত্র চারদিকে, আগে ছিলই না, আমাদের সময় ছিলই না এসব। তখন এত নার্সিংহোমের দরকার পড়তো, এত সুপার স্পেশালিটি হসপিটালের দরকার পড়তো। এখন দুপা হাঁটলেই একটা করে ফার্মেসি কেন? আর বাইপাসে যান, দুপা হাঁটলেই একটা করে সুপার স্পেশালিটি হসপিটাল কেন হচ্ছে? আমরা অসুস্থ হচ্ছি বলে, বাজার তৈরি হচ্ছে বলে, ভ্যাকসিন গুঁজার ফলে, ড্রাগ দেওয়ার ফলে বাজারটা তৈরি হচ্ছে বলেই এত ডিম্যান্ড বাড়ছে এসব হাসপাতালের, আর ওরা কামিয়ে যাচ্ছে, আমাদের নিঃস্ব করছে। তাই সতর্ক থাকুন। আপনাকে আমি না বলতে পারি না, অফিসিয়ালি নিতেই পারেন, আমার সহযোদ্ধা কি করবেন আমি জানি। তবে আপনার ইচ্ছার বিরুদ্ধে যদি কেউ আপনার সন্তানকে গুঁজতে চায়, স্বাস্থ্যকর্মী হোক, আর সিওমএইচ হোক, আর যেই হোক, স্বাস্থ্যমন্ত্রী স্বয়ং হোক, আমাকে জানাবেন। আমার ফোন নাম্বার আমি ফেসবুকে দিয়েছি, ইউটিউবেও আমার ফোন নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইউটিউবে, সেখানে মেসেজ করে জানাবেন কে আপনাকে জোর করছে। দরকার হলে আমি ছুটে যাব। তবে হ্যাঁ, আপনার সঙ্গে আমার পরিচিতি থাকতে হবে। আচমকা আপনি ওরকম অনেক ফেক লোক হতে পারে, বহু মানুষ হোয়াটসঅ্যাপ করছেন, ছবি নেই, নাম নেই, নামের জায়গায় গিয়ে দেখছি জয় মা কালী, ব্যাস হয়ে গেল। তার সঙ্গে আমি কি কথা বলবো? এরকম নয়।
নিজের নাম পরিচয় জানাবেন। দরকার হলে আমি ছুটে যাব, যদি আপনি সামলাতে না পারেন জবরদস্তি ভ্যাকসিনকে। কারণ বাধ্যতামূলক নয় কোনো ভ্যাকসিন, আপনার কনসেন্ট ছাড়া কেউ আপনাকে জোর করতে পারে না। তাই জেনে বুঝে নিন, ফ্যাক্টশিট পড়ে নিন, কতটা প্রয়োজন আছে সেই ভ্যাকসিনের, আদৌ কতটা মারাত্মক রোগের জন্য ভ্যাকসিন হচ্ছে, কত লোক মরে যাচ্ছে ওই রোগে, আশপাশের দিকে তাকান। তারপরে আপনার শরীরে কিছু গুঁজুন। প্রকৃতি আপনাকে কিন্তু ইমিউন সিস্টেম দিয়ে পাঠিয়েছে। তাই ফার্মা কোম্পানির খাদ্য বা বাদ্য কোনোটাই যদি না হতে চান, খাদ্য হলে তো গেল, আর বাদ্য হলেও আরও গেল, তাহলে সতর্ক থাকুন। এই বলে আমি এই অংশটি শেষ করছি। এবারে আসছি ছাঁটাই। শিক্ষক ছাঁটাই পর্ব চলছে এবং এই ছাঁটাই পর্বকে রিলেট করেই একটি বিষয়ে আলোচনা করব, এমপ্লয়মেন্ট বনাম জব। তার আগে এই বিষয়টা বলে নিই যে প্রাইমারিতে 8ই মে প্রাইমারির যে 32,000 শিক্ষক নন ট্রেন্ড আর কি, তাদের যে শুনানি আছে, তপব্রত চক্রবর্তী এবং আরও একজন, নাম মনে পড়ছে না, বিচারক, তার ডিভিশন বেঞ্চে শুনানি আছে। এটা নিয়ে অনেক প্রাথমিক শিক্ষক দুশ্চিন্তায় আছেন, যারা এই প্যানেলের মধ্যে আছেন, বিশেষ করে তাঁরা 32,000-এর মধ্যে যারা আছেন। তো পরবর্তীতে এই সংখ্যাটা আরও বাড়বে এবং তারাও তখন দুশ্চিন্তায় থাকবেন। আপাতত তারা ভাবছেন, বা আমরা তো নেই, আমরা ট্রেন্ড, দারুণ আছি, দুর্দান্ত আছি। ভুল ভাঙবে আগামীতে, এটা টোটাল একটা খেলা। তো তাঁরা বারবার প্রশ্ন করছেন যে কি হবে। দেখুন, একবারে একই রকম খেলা 26,000-এর বেলায় যেটা খেলেছে, 32,000-এর বেলায় একইভাবে খেলাধুলা হবে না, একটু আলাদা হবে। আর যাই হোক না কেন, আপনারা এত আতঙ্কিত বা প্যানিকগ্রস্ত হচ্ছেন কেন? বারবার করে বলছি, মনে জোর রাখুন। এইবার এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে মামলাটা করা হয়েছে দুর্নীতি দমনের জন্য নয়, ছাঁটাই করার জন্যই করা হয়েছে অবশ্যই। এখন কত হাজারকে ভাতা দেবে, কত হাজারকে টেম্পোরারি সার্ভিসে দেবে, কত হাজারকে সুপার নিউমারারিতে দিয়ে দেবে, কত হাজার চালিয়ে যেতে পারবেন, এটা এক্স্যাক্টলি এখন বলা যাবে না, তবে এটা ঘটবে। তাই মানসিক প্রস্তুতি রাখুন। কারণ এটাই যে ওরা ডিভাইড রুলের খেলাটা এখানেও করে রেখেছে। দেখুন, প্রথমে 42,900 সামথিং ছিল, সেখান থেকে 32,000 কেন হলো? মানে ওই নিয়োগের কথা বলছি, যেটা 2016-র নিয়োগের কথা বলছি। 2020-তেও আবার 16,500 নিয়োগ হয়েছে, সেটা নিয়ে আবার ভিন্ন মামলা আছে। ওই সব জুড়ে যাবে, একসঙ্গে জুড়ে যাবে, ঘুরে একটা ইউনিফাইড মামলা হবে, তাহলে সুবিধা হবে আর কি প্যানেলকে ওই বাতিল করতে সুবিধা হবে। সব অ্যাড হয়ে যাবে, অ্যাড মামলায় অ্যাড হয়ে যাবে, দেখবেন, মিলিয়ে নেবেন, অ্যাড হয়ে যাবে সব। তো কেন? ওই যে নন ট্রেন্ড, এখানে ডিভাইড অ্যান্ড রুলের খেলাটা হবে ট্রেন্ড এবং নন ট্রেন্ডের মধ্যে। কি না, ট্রেন্ড যারা, তাদের ওই আছে, ট্রেনিং আছে, শিক্ষকতার ট্রেনিং আছে, তাই তারা ট্রেন্ড, বেশ ভালো কথা। তো ট্রেন্ড মানে কি, তারা ভালো, মানে তারা অধিকতর যোগ্য। তাই এবারে কথাই ছিল যে আগে ট্রেন্ডের নিয়োগ করতে হবে, অগ্রাধিকার দিতে হবে, কারণ তারা ট্রেনিং নিয়েছে, ডিএলএড করেছে, তারপরে নন ট্রেন্ডদের নিয়োগ করা হবে। এই ব্যাপারে তো একটা নোটিফিকেশনও ছিল যে নিয়োগ করা যাবে নন ট্রেন্ডদেরকে সেই সময়। কিন্তু ওই যে খেলা তো ইন্টারেস্টিং, ওরা তো খেললে অনেক কিছুই খেলতে পারে। আর তাই ওই বেনিয়ম হয়েছে, রিজার্ভেশন পলিসি মানা হয়নি ঠিকঠাক। ওরে বাপরে, ওটা তো মারাত্মক সেন্সিটিভ ইস্যু না, সেই রিজার্ভেশনই তো থাকবে না আগামীতে, পুরোটাই উঠে যাবে।
প্রাইভেটের হাতে গেলে রিজার্ভেশন কিসের, তাই তো যাচ্ছে দেখবেন। ওই জন্য ওটা নিয়ে শেষ খেলাটা খেলছে, ওবিসি মামলা দিয়ে আর নাম করে নিয়োগ বন্ধ করে দিয়েছে। ওটাও একটা খেলা, বৃহত্তর গেম প্ল্যানের মধ্যে ওটাও পড়ছে। তো কেন তাহলে তো তাদের নিয়োগ কি অসাংবিধানিক হয়েছে? তো সেই সময় তো একটা, আমি যদ্দূর জানি পড়েছি, ছিল, অ্যালাউ করা হয়েছিল, আদালত থেকেই করা হয়েছিল, এবং আপত্তি করেনি। এবং যে বডি, মূল বডি, তারাও আপত্তি করেনি। কিন্তু ওই যে ভেতরে একটা খেলা ওরা খেলে রেখেছিল, আর তাই এখন রিজার্ভেশনের গণ্ডগোল হয়নি, ঠিকঠাক প্যানেল হয়নি, অ্যাপটিটিউড টেস্ট হয়নি, এই সব বলা শুরু করেছে। আরও অনেক কাহিনী আছে, বললাম না, এখানে আমি বড় লাইভের মধ্যে কয়েকটা অংশ মাত্র বললাম। ঠিকঠাক নাম্বার ব্রেকিং করা, এই ব্যাপারগুলো ধোঁয়াশা। ওএমআর তো এখানেও একই গল্প, নেই, ওরা পুড়িয়েই দিয়েছে। ওরা নাকি জানিয়ে দিয়েছিল আগামী আমরা জানিয়ে পুড়িয়েছি, যারা যারা নিজেদের ডকুমেন্টটা রাখতে চান ডাউনলোড করে নিন, আমরা জানিয়েই পড়াচ্ছি, এরকম নাকি বলেছিল, আমি যদ্দূর জানি। ওরা নাকি নোটিশ দিয়ে পুড়িয়েছে, বেশ ভালো কথা। কেন পোড়ালো? সবাই কি ডাউনলোড করে নিয়েছিলেন? আমি জানি না, নেই, আসলে নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখনই ওই রিজার্ভেশন পলিসি মানা হয়নি, এটা আসবে, তাহলে তো ট্রেনটাও ঢুকে যাবে। কি ঢুকে যাবে না? আবার যদি বলে অ্যাপটিটিউড টেস্ট হয়নি, তাহলে তো ট্রেনটা কি ঢুকবে? এখন ট্রেনরা বলবে না না, আমরা তো ট্রেনিং, আমাদের অ্যাপটিটিউড টেস্টের দরকারই নেই, আমরা কেন ঢুকবো ওর মধ্যে? এবার নন ট্রেনটা বলবে ট্রেনিং হয়ে গেল, তাহলে পরীক্ষা দেওয়ার কি দরকার, ডাইরেক্ট নিয়ে নিলেই হতো। ওরা বলবে, ওদের তো বলার সুযোগ আছে। আপনারা যখন ট্রেন মানে এত এগিয়ে থাকা, আপনাদের এত ভালো কোয়ালিটি আছে মনে করছেন অ্যাজ টিচার্স, তাহলে পরীক্ষা নেওয়ার কি দেওয়ার কী দরকার, ডাইরেক্ট নিয়ে নিতে পারতো। আগে যেমন বেসিক ট্রেনিংয়ে হতো না, সিপিএম আমলে নিজেদের দলের লোকজনকে বেসিক ট্রেনিং করাতো, আরে বাবা, সে তো আরেক গল্প। তখন বেসিক ট্রেনিংয়ে চান্স পাওয়াই হচ্ছে নেতাদের এরকম সই লাগতো, রেকমেন্ডেশন লাগতো। আর বেসিক ট্রেনিং হওয়া মানেই তখন প্রাইমারির চাকরি, সেই প্রাইমারি এখন প্রাইমারি। কি এইবার নন ট্রেন বলবে, তো তোমরা তাহলে ডাইরেক্টলি কেন, তাহলে ইন্টারভিউয়ের কি দরকার ছিল? শুধু রিটেন টেস্ট হতেই পারতো, বা রিটেন টেস্টই বা কী দরকার ছিল? শুধু ট্রেনিং হলেই ডাইরেক্ট চাকরি হতো। তো ইন্টারভিউ যখন দিতে হয়েছে, তখন অ্যাপটিটিউড টেস্ট আপনাদের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনাদেরও তাহলে হয়নি, আমাদের হয়নি, তো আপনাদেরও হয়নি। রিজার্ভেশন পলিসি আমাদের বেলায় হয়নি, তাহলে আপনাদের বেলায়ও হয়নি, টোটালি হয়নি। তারপর টানাটানি শুরু হয়ে যাবে, তারপর দেখবেন 32,000টা বাড়তে বাড়তে আস্তে আস্তে 42,000 হয়ে যাবে, হতে হতে ওইটা 16,500 জুড়ে যাবে। ওরা এইভাবেই খেলাটা খেলবে। আবার আরেকটা খেলা কি আছে দেখুন, 2016তে নিয়োগ 42,900 সামথিং, আবার 2020তে নিয়োগ 16,500। ক বছর পরে ওই একই জায়গা থেকে নাকি খেলা, ভাবুন তুমি। আর একটা প্যানেলের ভ্যালিডিটি কতদিন থাকে, মেয়ার কতদিন থাকে, সেই ব্যাপারে কোনো নির্দিষ্ট কিছু ফলো আছে, কোনো রুল আছে প্যানেলের ভ্যালিডিটি? তারপর আবার শুনছি নাকি 2023-24 সালেও হবে, এটা ঠিক জানি না, কিন্তু শিওরলি জানি না, একজন বললেন, আই এম নট শিওর। 2024 সালেও নাকি ওইখান থেকেও নাকি আবার 2-1 হাজার নাকি নিয়েছে। ভাবুন তাহলে কি খেলাটা ওরা খেলে রেখেছে। ওই একই জায়গা থেকে যদি টেটটা 2014 সালের টেট, 2014 টেট, সেখানে 1 লক্ষ কত হাজার নাকি টেট কোয়ালিফাই করেছিল, 1,25,000 না সামথিং। তা আমার ভাবুন কত লোক দিয়েছিল পরীক্ষাটা, তো এরকম নাকি কোয়ালিফাই করেছে। তো তার মধ্যে 2016তে 42,900 সামথিং নিল, 20তে 16,500 নিল, আবার 24ও নাকি নিয়েছে। আমি জানি না, এটা কিন্তু শিওর নই, একজন বললেন আমাকে। এটা নিয়ে আমার কাছে নির্দিষ্ট তথ্য নেই, যদি ভুল হয় আমাকে বললো, আমার না কি তাই বলছি আর কি। আমি 20টা শিওরলি জানি, আমাকে দেখতে হবে এই বিষয়টা।
যদি নিয়ে থাকেন, যদি আমি 24টা বাদই দিলাম, যদি 20ও নিয়ে থাকে, তাহলে 4 বছর। প্রশ্ন উঠবে না কি করে হলো? মেয়াদ উত্তীর্ণ প্যানেল, তাহলে ওটাও জুড়ে গেল। অর্থাৎ ছক ওরা সাজিয়ে রেখেছে। এবার প্রশ্ন করুন যে একটা আমার প্রশ্ন, যেটা যেটা যদিও হ্যাঁ যে নিয়েছে, আমি একজন আমাকে বলেছেন, তো সে কারণেই বললাম ওই যে নিয়েছে। তার মানটা কি দাঁড়ালো? 16, 20, 24। 16 থেকে 24 কত বছর হয়? ওরে বাপরে, 8 বছর। তাহলে একটা প্যানেলের ওখান থেকেই যদি নিয়ে থাকে, মানে প্যানেল হয়েছে, ওটা কি প্যানেল বলা যাবে? প্যানেল ব্যাপারেও একটা মামলা, ওই মামলাতেই বলা আছে যে ঠিকঠাক নাকি প্যানেলই হয়নি। প্যানেল বলতে যা বোঝায় সেটা নাকি এখানে হয়নি, অনুপস্থিত, অর্থাৎ ঘাপলা হয়ে আছে, করে রেখেছে, ওরাই করে রেখেছে। তাহলে 2016 ওই একই জায়গা থেকে, মানে 2014 টেট থেকে যদি 2016 নিয়োগ হয়, 2020-তে নিয়োগ হয়, 2024-এ নিয়োগ হয়, তাহলে বুঝুন তো সবাই এর মধ্যে ঢুকলো কি না? ওই যেমন করে যোগ্য অযোগ্যকে ঘুরিয়ে দিয়ে করে এখানে হচ্ছে ট্রেন্ড, নন ট্রেন্ড এবং রিজার্ভেশন পলিসি, অ্যাপটিটিউড টেস্ট এবং মেয়াদ উত্তীর্ণ প্যানেল এবং ঠিকঠাক প্যানেল, নাম্বার ব্রেকেজ, বহু বহু ঘাপলা ওরা করে রেখেছে। তো সুতরাং তৈরি থাকুন মানসিকভাবে, খেলাটা হবে এখানেও। কার জন্য কতটা খেলা, কতজন কোন দিকে যাবে, কতজনের জন্য ভাতা, কতজনের জন্য সুপার নিউমারারি পোস্ট ক্রিয়েট করছে। দিদি আবার মাননীয়া অনুরোধ জানিয়েছেন যে হাইকোর্ট বলেছে আপনি লিখিত দিন, সেখানে কিছু পোস্টে অবশ্যই তিনি লোকজনকে ঢোকাবেন। সামনে ভোট আছে, তো এটাও ভাবতে হবে। নিউ ওয়ার্ল্ড অর্ডারের খেলা তো চলছেই, অবশ্যই রিসেট চলছেই, বহু আগে আমি বলেছি। পাশাপাশি ভোটটাও আছে, তাই ব্যালেন্স করে চলতে হবে। তাই ভাতাটা, অর্থাৎ ভাতার আশা, মানে সবচেয়ে খারাপ যদি হয় আপনার, ওয়ার্স্ট সিনারিও যদি হয় আপনার জন্য, অন্তত ভাতাটা আপনি আশা করতে পারেন। আর পরীক্ষা, এখানেও একই রকম পরীক্ষার দাবি আছে, একই রকম কায়দায়, যাতে করে আরও ছেঁটে ফেলা যায়। কেন? এবার আসছি জব বনাম অ্যাপো, এটা নিয়ে আমি পরবর্তীতে আরও বিস্তারিত লাইভ করব। তো আমি মানসিক প্রস্তুতির জন্য লাইভটা করলাম। মনে জোর রাখুন, পৃথিবীতে এসেছেন যখন, তখন আপনাকে কিছু, মানে আপনি যে অবশ্যই চাকরিটা আছে তার জন্য আপনি অবশ্যই লড়াই করবেন। তবে হ্যাঁ, ওই বড় বড় সংগঠনকে, মানে হনু সংগঠনে টাকা দেওয়া মানে, হনু উকিল মানে বুঝতে পারছেন, সব যাবে, ডিএ আন্দোলনের মতো যাবে। তার চেয়ে যদি আপনি ব্যক্তিগতভাবে লড়াই করে কিছু ক্যান্ডিডেটকে নিয়ে একসাথে, যেখানে সমান, সবাই নেতা নয়, নেতারা খাবে কিন্তু, সাবধান, সমানভাবে যদি আপনি অধিকার, আমি আগের ভিডিওতে বলেছি, এই অংশটা বলিনি, ওই আমি বলতে চেয়েছি বড় বড় সংগঠন যারা হচ্ছে তাদেরকে দিলে কিন্তু সব ভেতরে ভেতরে সেট আপ করা আছে। তাই যদি আপনারা মনে করেন মামলা, স্যার আমরা কী করবো, একজন প্রশ্ন করেছেন, অবশ্যই করতে পারেন, কিন্তু ওই বড় বড় নেতা, বড় বড় হনু সংগঠনের মাধ্যমে নয়। আপনারা হয়তো 50 জন, 60 জন, 100 জন মিলে, বা আরও বেশি হতে পারে, কিন্তু যেটা মিডিয়ায় প্রমোট করছে এমন কোনো সংগঠন নয়, কিন্তু মিডিয়া প্রমোট করা সংগঠন নয়, বা তথাকথিত রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। খোঁজ খবর নেবেন যে নেতা হওয়ার চেষ্টা করছে, বা আপনাদের মধ্যে যিনি নেতৃত্ব দেবেন মনে করছেন তার সঙ্গে কোনো দলের ভেতরে বোঝাপড়া আছে কিনা, এটা আগে দেখে নেবেন। তারপরে আপনারা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাতে পারেন, একটা লড়াইয়ের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করতেই পারেন, সেখানে আপনার চাঁদা দিয়ে লড়াই করতেই পারেন, অবশ্যই লড়াই তো করবেনই, কিন্তু ওই জায়গাটা খেয়াল রাখবেন, নইলে সবটাই জলে যাবে। ব্যাকগ্রাউন্ড of the leaders and the people whom you are going to trust, that's very important. তো এবারে আসছি, এটা কেন করা হচ্ছে। নতুন বিশ্ব ব্যবস্থায় এমপ্লয়মেন্ট বলে কিছু থাকবে না, মানে সরকারি ক্ষেত্রে যেটা আমরা এমপ্লয়মেন্ট বুঝি। দেখবেন একটা সময় বেরোতো এমপ্লয়মেন্ট নিউজ, কেন্দ্রীয় সরকারের চাকরি বাকরির, এখনও বেরোয় কিনা জানি না, হয়তো বেরোয়, খবরাখবর থাকতো। এমপ্লয়মেন্ট নিউজ, জব নিউজ নয়।
প্রথমে আমরা দেখে নিই জব এবং এমপ্লয়মেন্টের ক্ষেত্রে কি ফারাক। মূলত এমপ্লয়মেন্ট হচ্ছে স্থায়িত্ব, যা আপনাকে এমপ্লয় করে এবং আপনার পরিবারের সুযোগ সুবিধে এবং আপনার সন্তান প্রতিপালন, পরিবার প্রতিপালনের কথা ভেবে সেইভাবে আপনার পারিশ্রমিক নির্ধারিত হয়, সেটাই এমপ্লয়মেন্ট। অর্থাৎ এমপ্লয়মেন্টের মধ্যে সোশ্যাল ওয়েলফেয়ারের একটা মোটো থাকে। অর্থাৎ শুধু আপনার শ্রমটুকুই নয়, আপনার পরিবার পরিজন যাতে ভালো থাকে এবং তারা আপনার অবর্তমানেও যাতে তারা ভালো থাকে, বেঁচে থাকতে পারে, তার জন্যই অন্যান্য সুবিধে যেমন পেনশন, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, আরও অন্যান্য অবসরকালীন সুবিধে ইত্যাদি, ছুটি ছাটা, মানে আপনি যাতে পরিবারের সঙ্গে সময় দিতে পারেন, সময় কাটাতে পারেন, এবং 8 ঘন্টার যেগুলো একটা সময় উঠেছিল আর কি, এইগুলো কিন্তু ওয়েলফেয়ারের জন্য এসেছিল। কিন্তু ওরা এটা কাজে লাগালো আর কি, মানুষকে ওই চাকরির দিকে করে জমি জমা থেকে তুলে কৃষি বিমুখ করে দিয়ে এবার কৃষিটাকে ওরা দখল করে নিচ্ছে ফুড কন্ট্রোলের জন্য। আর আমরা একটা মেকি আরাম আনন্দ বিলাসিতার দিকে ধাবিত হয়ে আমরা আমাদের শেকড়টাকেই হারিয়ে ফেললাম। এটা ওরাই করেছিল এই সুযোগ সুবিধাগুলো দিয়ে, যাতে মানুষ সরকারি চাকরির দিকে আকৃষ্ট হয়। তাই অনেকেই জমি বেচে ডিএলএড করেছেন, জমি বেচে বিএড করেছেন। কি বোকামো, অন্তত এই সময় তার উপলব্ধি করছেন, তাই না? যাই হোক, তো এটা হলো এমপ্লয়মেন্ট, এটা পার্মানেন্স, এটা স্থায়িত্ব, চাকরির স্থায়িত্ব, এমপ্লয়মেন্ট। এবার সেক্ষেত্রেও আপনি ব্যবসাও ক্ষেত্রে যদি একটা স্থায়ী ব্যবসা করেন, সেখান থেকে আপনি করে খান, করতে পারেন, পরিবারকে ভালো রাখতে পারেন, সেটাও এমপ্লয়মেন্ট, সেলফ এমপ্লয়মেন্ট। মানে এমপ্লয়মেন্টের মধ্যে একটা স্থায়িত্ব আছে এবং একটা স্বাচ্ছন্দ্যের সুবাস আছে। এটা কেন হয়েছিল, কোন প্রেক্ষাপটে হয়েছিল? এটা হয়েছিল, দেখবেন, আমাদের দেশে যখন সরকারি চাকরিগুলোর সূত্রপাত হয়, মূলত আমাদের স্বাধীনতার পরের কথাই বলছি মূলত, তখন সোভিয়েত ইউনিয়ন ছিল এবং ভারত সোভিয়েত ইউনিয়নের পক্ষে ছিল। অর্থাৎ দেখবেন ইন্দিরা গান্ধীর সঙ্গে সোভিয়েত ইউনিয়নের সুসম্পর্ক ছিল। সোভিয়েত ইউনিয়ন তখন ছিল মার্ক্সবাদী রাষ্ট্র, সমাজতান্ত্রিক রাষ্ট্র, এবং সেইভাবে দেখতে গেলে আমরা যদি দেখি, জওহরলাল নেহরুও কিন্তু সোশ্যালিস্টিক প্যাটার্ন অফ সোসাইটির কথা বলেছেন এবং সংবিধানে উল্লেখ আছে। অর্থাৎ সমাজতন্ত্র না হলেও সমাজতান্ত্রিক আদর্শের একটা, অর্থাৎ ওয়েলফেয়ার স্টেটের একটা ইথোস সেখানে প্রতিধ্বনি আমরা শুনতে পাই। আর তখন সেই জায়গা থেকে দাঁড়িয়ে শুধু ভারতবর্ষে নয়, সমগ্র বিশ্বেই সরকারি ক্ষেত্রে যে নিয়োগগুলো হতো, সেখানে এমপ্লয়মেন্ট হিসেবেই এই নিয়োগগুলো হতো, একটা স্থায়িত্ব। মূল কারণ কী ছিল? সমাজ কল্যাণ তো অবশ্যই একটা দিক, ভালো দিক, কোনো মানে ওয়েলফেয়ার, পারিবারিক ওয়েলফেয়ার একটা ভালো দিক, কিন্তু সেটাই কি একটা উদ্দেশ্য ছিল? না, আরও একটা বড় উদ্দেশ্য ছিল যে এই সরকারি কর্মচারীদেরকে কাজে লাগিয়ে জায়নিস্ট যে সরকার, নতুন তো নয়, এটা অনেকদিন ধরেই চলছে, তাদের এজেন্ডাকে, শিক্ষা ব্যবস্থা বলুন, ব্রেন ওয়াশ বলুন, সর্বত্র এদের সরকারি কর্মচারীদের মাধ্যমে তাদেরকে ভালো রেখে জনগণের সর্বনাশ করা। আরে বাবা, যাদেরকে ব্যবহার করবে তাদেরকে তো ভালো রাখতে হবে, ভালো রাখতে হবে। আর তাই এত ভালো রেখেছিল ওরা যে শিক্ষক মহাশয়রা এখন যখন মেসেজ করছেন, তারা অনেকে বলছেন তারা কল্পনাই করতে পারিনি যে সরকারি চাকরির ক্ষেত্রে আমাদের এই অবস্থা হবে। আমি তখন বললাম, আমি 2020-তেই বলেছিলাম, স্কুল ইজ ডেড, লং লিভ দ্য স্কুল। কারণ এটা হবে আমি জানি। কারণ আপনাদের সরকারি চাকরিদেরকে ওয়েলফেয়ার অবশ্যই একটা ভালো দিক, এমপ্লয়মেন্ট ভালো দিক অবশ্যই, কিন্তু সব কিছুরই তো একটা এদিক ওদিক আছে রে ভাই। ওরা কি বিনা স্বার্থে কিছু দেয়? দেয় না। তো সেইটা আপনাদের দিয়েছে, দিয়ে এমনটাই আপনাদের ভুলিয়ে দিয়েছে চারপাশটা, আপনারা বিচ্ছিন্ন হয়ে গেছেন গরিব মানুষ থেকে। অথচ সাধারণ মানুষেরই অংশ আপনারা ভুলে গেছেন, আপনারা রাজকর্মচারী হয়ে গিয়ে বিচ্ছিন্ন হয়ে গেছেন এবং আপনারা একটা অদ্ভুত স্বপ্নের জগতে চলে গেছেন। হাউস বিল্ডিং লোনের জগতে গেছেন, ইএমআইয়ের জগতে গেছেন, এসির জগতে গেছেন, কেউ গাড়ির জগতে গেছেন, ক্রেডিট কার্ডের জগতে গেছেন, মলের জগতে গেছেন। এখন এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে হবে। কিন্তু কীভাবে জীবনযাপন করবেন আমি বলবো, এ নিয়ে পরে ভিডিও, কোনো সমস্যা হবে না, আরও সুস্থভাবে বাঁচতে পারবেন। ফার্মা কোম্পানি থেকে তো প্রথমে আগে বেরোতে পারবেন, ওখানেই তো আপনাদের বেশি টাকা বেরিয়ে যেত। এটা তো ভালোই হলো একদিক থেকে, কি বলেন? পরে আসবো। আর ইন্স্যুরেন্স, ওরে বাবা,
ওরা একজোটে, ফার্মা কোম্পানি, ইন্স্যুরেন্স সব একসঙ্গে বাঁধা। আমি মনে করি এগুলোর খপর থেকে বেরোলে অত্যন্ত কমই জীবনযাপন করা যায় এবং সুস্থভাবে জীবনযাপন করা যায় এদের খপর থেকে বেরোতে পারলে। তো যাই হোক, আপনারা বোঝেননি, এবার আপনাদেরকে দিয়ে এই কাজগুলো করিয়ে নেওয়ার পরে ওরা কি বুঝলো? এখন সোভিয়েত ইউনিয়নকে ওরা ভেঙে দিল, ওরাই বানিয়েছিল, ওরাই ভেঙে দিল। তবে হ্যাঁ, পরের দিকে স্ট্যালিন চেষ্টা করেছিলেন একটা লড়াই দেওয়ার ইহুদিদের বিরুদ্ধে বিশেষ করে, কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হলো না। গর্বাজব এসে আঁতাত করে নিলেন এবং ভেঙে দিলেন সোভিয়েত ইউনিয়ন, ব্যাস গেল। লেনিনকে প্রমোট করে বলশেভিক বিপ্লবকে ওরাই তো প্রমোট করেছিল। তথ্যসহ গ্রিগরি রাসপুটিনে পেয়ে যাবেন, যারা শিক্ষক মহাশয়দেরই বলছি, যারা পড়তে জানতে বুঝতে চান কীভাবে লেনিনকে অর্থ সাহায্য করা হলো, কীভাবে বলশেভিক পার্টিকে অর্থ সাহায্য করা হলো, ট্রস্কিকে কতটা অর্থ দেওয়া হলো, লেনিনের কমরেড ট্রস্কি, এ সমস্ত কিছু সেখানে আছে। তো যাই হোক, তো পরের দিকে অবশ্য সোভিয়েত ইউনিয়ন স্ট্যালিনের সময় বিগড়ে যায়, তখন আর এই জায়নিস্ট শক্তির বিরুদ্ধে গিয়ে স্ট্যালিন একটা পাল্টা শক্তি মানে অ্যান্টি আমেরিকান একটা জোট তৈরি করেন, যে শুরু হয়ে যায় ঠান্ডা লড়াই, কোল্ড ওয়ার। যাই হোক, এবার আপনাদের এমপ্লয়মেন্ট দিয়ে জনগণকে মগজ ধোলাই করা এবং টোটাল কন্ট্রোলের কাজটা অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার পরে আপনাদের প্রয়োজন ওরা দেখলো যে ফুরিয়ে গেছে। তাহলে কি করতে হবে? আর এমপ্লয়মেন্ট নয়, এবার জব। জবটা কি আগে বুঝে নিই। জব মানে যার কোনো স্থায়িত্ব নেই, জব মানে যার মধ্যে পরিবারের সবার ভাবনা নেই, যেটা এমপ্লয়মেন্টের মধ্যে আছে, যাতে আপনি সন্তানের লেখাপড়া শেখাতে পারেন, আপনার বৃদ্ধ বাবা মাকে দেখতে পারেন, পেনশন পান, গ্র্যাচুইটি পান, সেই হিসেবে আপনার স্যালারিটা ঠিক হবে। সেটাই হলো এমপ্লয়মেন্ট গভর্নমেন্টের ক্ষেত্রে। কিন্তু জবটা কি? এগুলো কিচ্ছু দেখা হবে না। আপনার পরিবারে কটা মাথা আছে, কজনকে খাওয়াতে হবে, কি ব্যাপার, অসুস্থ কেউ আছে কি না, আপনার ছুটি ছাটা কত লাগবে, কিচ্ছু দেখা হবে না। হায়ার অ্যান্ড ফায়ার জব। আজকে আছে, কালকে নেই। আগে হ্যাঁ, কন্ট্রাক্ট, চুক্তি। যদি আপনার পারফরমেন্সে যদি আপনি ডেলিভার করতে পারেন কোম্পানিকে, কর্পোরেটকে, টার্গেট পূরণ করতে পারেন, তাহলে আপনি 1 বছরও থাকতে পারেন। পরের বছরের টার্গেট যদি পূরণ করতে পারেন, খুশি করতে পারেন, তাহলে আরও 1 বছর থাকতে পারেন, বা দুর্দান্ত পারফরমেন্স করলে আরও 10 বছর 5 বছর কাটতে পারেন, বা আরও ভালো করলে সারা জীবন থাকতে পারেন। কিন্তু সবসময় আপনাকে ওটার মধ্যেই থাকতে হবে, টার্গেট, 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 টার্গেট এবং রিনিউ, 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 রিনিউ। এটা এইভাবেই চলবে। এটা হলো হায়ার অ্যান্ড ফায়ার পলিসি। এটা পুঁজিপতিদের সুবিধে করার জন্য, যাতে তাদেরকে পরিবারের দায়িত্ব নিয়ে স্যালারি দিতে না হয়, শ্রম আইন মানতে না হয়। জানেন তো শ্রম আইন বদলে গেছে, হ্যাঁ, না মানতে না হয়। আপনার অসুখ বিসুখ হলে আপনি ছুটি নেবেন, 15 দিন হবে না, মাইনে কাটবে বা ছাঁটাই করে দেবে। তো এই সমস্ত কিছুকে মাথায় রেখেই জব, যেটা নতুন বিশ্ব ব্যবস্থায় এমপ্লয়মেন্ট বলে আর কিছু থাকবে না। সরকারি ক্ষেত্রেও থাকবে না, বেসরকারি ক্ষেত্রেও থাকবে না। এভরিথিং উইল টার্ন ইনটু জব নাও। অর্থাৎ অনিশ্চয়তা, সিকিউরিটির অভাব, জব সিকিউরিটি, অর্থাৎ তার মধ্যেও কিন্তু মানুষকে আমাদের বেঁচে থাকতে হবে। কারণ প্রাইভেট ফার্মে কত মানুষ চাকরি করে, তাদের তো ওইভাবেই বেঁচে থাকতে হয় না, অভ্যেস করতে হবে। কি করবেন আর? সিস্টেমটা আপনারা তো এটা ওরাই বানিয়েছিল, এমপ্লয়মেন্ট ওরাই বানিয়েছিল, ওরাই সেটাকে জবে কনভার্ট করে দিচ্ছে আস্তে আস্তে। তাই দেখবেন এখন ব্যাংক বলুন, এমনকি সেনাবাহিনী, অগ্নিবীর চুক্তি, সর্বত্র যান আপনি, সর্বত্র সরকারের সর্বত্র যত নিয়োগ হচ্ছে এখন, টুকটাক যতটুকু নিয়োগ হচ্ছে, সবই চুক্তিভিত্তিক। স্টেট ব্যাংকের মতো একটা বড় প্রতিষ্ঠান, সেখানেও নিয়োগ হচ্ছে চুক্তিভিত্তিক, একটা লামসাং অ্যামাউন্ট দিয়ে। নো প্রভিডেন্ট ফান্ড, নো গ্র্যাচুইটি, নো পেনশন, নাথিং। এটা কেন করছে? বোঝা কমানোর জন্য। আর শিক্ষকদের ক্ষেত্রে অবশ্যই আর একটা কারণ, যে এই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো এবং এই স্কিল, যেসব শিক্ষক রয়েছেন এখন বর্তমানে, তাদের যে স্কিল আছে, তারা তো কেউ এআই পড়েননি, কেউ রোবোটিক্স করেননি, কেউ কোডিং করেননি, জানেন না। তো তাদের দিয়ে কি হবে? ইতিহাস, ভূগোল কোনো কমবে নেই, ওগুলো তো ছেলেমেয়েরা এমনিতে থেকে পড়ে দেখে নেবে। দেখেন না কীভাবে বলে, ইউটিউব দেখে জয়েন্ট এন্ট্রান্সের চান্স পেলেন, ইউটিউব দেখে দেখে। এআই এসে গেছে, জেমিনি এসে গেছে, আর ওসব এসে গেছে।
তো সুতরাং ওই যে অ আ ক খ শিখিয়ে 40,000 টাকা মাইনে ওরা কেন দেবে? ব্যক্তি মালিকানার ব্যাপারটা ভাবুন, ব্যক্তির অ্যাঙ্গেলে ভাবুন। আগে সরকার ওয়েলফেয়ার স্টেট হিসেবে কাজ করছিল, গাছ গুছিয়ে নেওয়ার জন্য ওয়েলফেয়ার স্টেট ছিল। জায়নবাদীদের পুরো টোটাল কন্ট্রোল তখনও হয়নি। সোভিয়েত ইউনিয়ন পাল্টা একটা ব্যালেন্স রক্ষা করছিল। আমাদের দেশে তখন মিক্সড ইকোনমি ছিল, অর্থাৎ সরকারও বিনিয়োগ করবে, প্রাইভেট ফার্মও বিনিয়োগ করবে, কর্পোরেটও বিনিয়োগ করবে সর্বক্ষেত্রে। সেটা আস্তে আস্তে উঠে গিয়ে কী হলো, সরকার ডিসইনভেস্ট করা শুরু করলো, অর্থাৎ সরকার আর কোনো ক্ষেত্রে বিনিয়োগ করবে না, পুরো বিনিয়োগটা করবে স্বাস্থ্যক্ষেত্র বলুন, শিক্ষাক্ষেত্র বলুন, বিমান বলুন, উড়ান বলুন, পরিবহন বলুন। কে বিনিয়োগ করবে? শুধু কর্পোরেট সেক্টর, মানে মালিক বিনিয়োগ করবে। এবার ভাবুন, আপনি নিজেকে মালিক হিসেবে ভাবুন, তাহলে বুঝবেন জব আর এমপ্লয়মেন্ট আপনি কি করবেন। আপনার ধরুন সামর্থ্য আছে, আপনার সামর্থ্য আছে, আপনি মাসে 1 লাখ টাকা মাইনে উপার্জন করেন, স্বামী স্ত্রী মিলিয়ে 2 লাখ টাকা উপার্জন করেন ধরুন, ব্যবসা করে হোক চাকরি করে হোক। এবার আপনার বাড়িতে কাজ করতে এলো একটি নারী, কাজের মেয়ে বা কাজের মাসি। এবার তার পরিবার আছে, তার শিশু আছে, তার সন্তান আছে। তাকে আপনার কত টাকা দিলে ভালো হয়? ধরুন আপনি মনে করলেন, ক্যালকুলেশন করে দেখলেন যে না, একে যদি 15,000 টাকা দেওয়া যায় তাহলে একটা এমপ্লয়মেন্ট হিসেবে হতে পারে, ভালো এমপ্লয়মেন্ট। সেটা কি আপনি করবেন? ওই একই কাজ যদি কেউ 5,000 টাকায় করে, আপনি কাকে রাখবেন? 15,000 টাকায় এমপ্লয়মেন্ট হিসেবে তাকে রাখবেন, না 5,000 টাকায় যখন তখন ছাড়িয়ে দিতে পারবেন, বা 2,000 টাকায় যখন তখন ছাড়িয়ে দিতে পারবেন তাকে রাখবেন? কোনটা করবেন আপনি? নিজেকে প্রশ্ন করুন। আপনার সামর্থ্য থাকলেও, সাধ্য থাকলেও আপনি 15,000 টাকা দিয়ে কোনো কাজের মাসিকে বাড়িতে রাখবেন? রাখবেন না। ব্যক্তি হিসেবে এটাই আমাদের স্বাভাবিক অনুভূতি, এটাই হওয়ার কথা, এটা অনুচিত কিছু নয়। কারণ আপনি চাইবেন 5,000-এর যদি হয়ে যায়, এবং তাকে যদি এরকম বলা হয় ভাই যখন তখন কিন্তু আমি ছাড়িয়ে দিতে পারি, সে বলবে হ্যাঁ ম্যাডাম আপনি শুধু আমাকে 2 দিন আগে বলবেন অন্তত, বা 1 মাস 7 দিন আগে বলবেন, বা 1 মাস আগে বলবেন। বলবে ম্যাডাম বললে হ্যাঁ ঠিক আছে আমি 1 মাস আগে বলবো। আপনি কোনটা করবেন? এবার এমপ্লয়মেন্ট যখন আপনি রাখছেন চুক্তি, তাকে আপনি ছাড়াতে পারবেন না। যদি এরকম বলে যে ম্যাডাম আমি আপনার সমস্ত কাজ করে দেবো, সব করবো ঠিক আছে, কিন্তু আমি অসুস্থ হলে আপনাকে ছুটি দিতে হবে এবং আপনি আমাকে ছাড়াতে পারবেন না। ছাড়াতে গেলে আমাকে মানে বিভিন্ন রকম কারণ দেখিয়ে শোকজ করে, এই করে সেই করে ছাড়াতে হবে। আমি এমপ্লয়মেন্ট করছি না, এমপ্লয়েড তো আমি, কিন্তু জব নয়। তাহলে আপনি কাকে রাখবেন? আপনি 2,000, 3,000, 5,000-এ যে কাজ করছে যখন তখন ছাড়ানো যাবে তাকে রাখবেন। এবার সরকার ব্যক্তি হিসেবে ভাবুন, কর্পোরেট তো তাই করছে। সরকার যেটা করছে এটা কর্পোরেট করাচ্ছে। বিচার ব্যবস্থা থেকে শুরু করে সব কিছু তো কর্পোরেট এখন নিয়ে নিয়েছে, কারণ তারা জানে শিক্ষা ব্যবস্থাটা ওদের হাতে যাচ্ছে। যেমন করে রেল চলে গেছে প্রায়, সামনে লেখা থাকবে ইন্ডিয়ান রেলওয়েজ, আগের দিনে লাইভেই বলেছি। তাহলে ওরা এটা করাচ্ছে, তাহলে আপনি কি করে আশা করবেন যে ওরা আপনাকে এমপ্লয়েড হিসেবে রাখবে? তাহলে ওরা চাইছে জব দিতে, এমপ্লয়মেন্ট দিতে নয়। তাহলে এই যে এত এত শিক্ষক আছেন, তাদের রাতারাতি এমপ্লয়মেন্ট ছিনিয়ে সবাইকেই জবে কনভার্ট করা যাবে কি? না, তা যাবে না, সেটা সম্ভব নয়, সম্ভব নয়। ডিভাইড অ্যান্ড রুলের খেলা খেলতে হবে। একসঙ্গে করলে তো মুশকিল, প্রতিরোধ হবে, বিক্ষোভ হবে, একসঙ্গে মামলা লড়বে, ওরে বাপরে বাপ, হবে না। তাই একসাথে যাতে লড়াই না করতে পারে ভাগ কর। ওই যে অশিক্ষক কর্মচারীদের সুপ্রিম কোর্ট কি হলো, দাগিটা বেশি নাকি? কি আদালত, আহারে, কোন গ্রাউন্ডে? আমি আগের লাইভে বলেছি কি গ্রাউন্ড আছে, বিচার কি বলে? 100 জন নিরপরাধ ব্যক্তি, অপরাধী ছাড় পেয়ে যাক, কিন্তু একজন নিরপরাধের যেন শাস্তি না হয়, এটাই তো বিচার ব্যবস্থা হওয়া উচিত। তো কি না, সেখানে নাকি দাগি বেশি, টেন্টেড বেশি, তাই তাদের স্কুলে যাওয়া হবে না, এই বলে দিল। বলে দিয়ে কেউ প্রতিবাদও করলো না,
সেরকমভাবে দু একজন অনশন করলো, তীব্র জঙ্গি আন্দোলন হওয়ার উচিত ছিল আমি মনে করি। কোথায় হলো না, মাননীয়া সেই সুযোগে ভাতা ডিক্লেয়ার করে দিলেন। আদালতের সঙ্গে সব আন্ডারস্ট্যান্ডিং আছে, সংগঠনের সঙ্গেও সব আন্ডারস্ট্যান্ডিং আছে, ভাতা হয়ে গেল। এবার রিভিউ, কিন্তু ডিভাইড অ্যান্ড রুলটা তো হয়ে গেল। রিভিউয়ে কী হবে না হবে আমি ভিন্ন লাইভ করব। রিভিউ এখনও দেরি আছে, মে মাসে। অর্থাৎ দেখুন কিভাবে ভাগ করে সুকৌশলে শিক্ষক কতগুলো ভাগ করেছে দেখুন, যোগ্য অযোগ্য কোনো প্রমাণ নেই, কিন্তু ওএমআর টোএমআর 22 লক্ষ গায়েব, কোথাও নেই। এটা টেন্টেটিভ, জোর দিয়ে নট ফাউন্ড টু বি টেন্টেড, ফাউন্ড টু বি টেন্টেড, এইরকম করে একটা অদ্ভুত। তার মধ্যে আবার শোনা যাচ্ছে কোন ববিতা নাকি কোন যাকে নিয়ে গণ্ডগোল হয়েছিল তার নাম নাকি যোগ্য তালিকায় ঢুকে গেছে। স্কুলে জয়েন করেনি এমন শিক্ষকের নাম নাকি যোগ্যতা তালিকায় ঢুকে গেছে। মানে বুঝতে পারছেন তো, তাড়াহুড়ো করে করা অনেক খেলা আছে এর মধ্যে। তাহলে যোগ্য অযোগ্য, শিক্ষক অশিক্ষক, কতগুলো ভাগ দেখুন। এখানে কি ভাগ আছে, ট্রেন্ড নন ট্রেন্ড, আবার নিয়োগ 16, 20, 24, কতগুলো ভাগ হয়ে গেল, কতগুলো ভাগ হয়ে গেল। এখানে অবশ্য প্রাইমারি, এখানে সিডি এর গল্পটা নেই, তাই এখানে অন্য রকম ভাগ হলো। তাই ওরা জবে কনভার্ট করবে। যারা ভাতা পাচ্ছেন, আমার যেটা ধারণা পর্যবেক্ষণ, সেটা পরবর্তীতে ওই সুপার নিউমারি করে বা কিছু করে জবে কনভার্ট করা হবে। অর্থাৎ পার্মানেন্ট ভ্যাকান্সির জায়গাটা ওরা আস্তে আস্তে তুলে নেবে। এবং কতজনের বেলায় করবে, কতজন সৌভাগ্যবান হবে, কতজন দুর্ভাগ্যবান হবে, এটা তো ওরা জানে, ওরা ঠিক করে রেখেছে। বাকিটা আমরা জানি না বলে আমাদের কাছে লটারির মতো বলে মনে হচ্ছে, ওরা করে রেখেছে, টার্গেট আছে। এবং এটা 2030 পর্যন্ত এই খেলাটা চলবে, এজেন্ডা 2030, এটা বহু আগেই বলেছি। এর মধ্যে শিক্ষকদের সংখ্যা, পার্মানেন্ট ভ্যাকেন্সির মানে পার্মানেন্ট শিক্ষকের সংখ্যা যতটা সম্ভব কমিয়ে টেম্পোরারি ভাতা নির্ভর বা জব ওরিয়েন্টেড শিক্ষকের সংখ্যাটা বাড়াতে হবে। যেটা এখন বর্তমানে পার্মানেন্ট শিক্ষকের সংখ্যা অনেক বেশি। এই যে শুরু হয়ে গেল এবার জব ওরিয়েন্টেড টিচার, ভাতা দিয়ে যার শুরু, মানে জব, যার কোনো সিকিউরিটি থাকবে না এবং রিটায়ারমেন্ট বেনিফিটস থাকবে না। এইভাবে ওরা খরচটা কমাতে চাইছে, কারণ এই স্কিলও ওদের দরকার নেই, এই মাইনে ওরা দেবে না। ভাবুন, ওরা ভাবছে কি, বাপ রে বাপ, এখন এই এআই এর বাজার, রোবোটিক্সের বাজার, অ ক খ শিখিয়ে 40,000 টাকা বেতন দেব? কেন দেব? ওই যে আপনি, হ্যাঁ, দুটো বাসন মাজবে, ঘরটা একটু ঝাঁট দেবে, তাও তো আবার টিভি দেখবে। টিভি দেখলেও বলেন, রে টিভি দেখছিস কেন রে, যা ছাদ থেকে জামা কাপড়গুলো নামিয়ে আনতো। এবার নামিয়ে এনেছি ম্যাডাম। ও নামিয়ে এনেছিস, কোথায়? ওই ঘরে রেখেছিস, যা ভাঁজ কর। ভাঁজ করিস নি? ভাঁজ তো করেছি। ভাঁজও করেছিস? আচ্ছা। এবার টিভি দেখছে, আপনার গা জ্বলছে, আপনি তো মালিক। ওরে বাবা, সবার ক্ষেত্রে হয় না কিন্তু, হয়, মিলিয়ে নেবেন। টিভি দেখছে, কেমন একটা লাগছে আপনার, কাজ দিয়ে পয়সা দিয়ে 5,000 টাকা দিয়ে রেখেছেন, টিভি দেখছে। ভাঁজ করেছিস? হ্যাঁ করেছি। ইস্ত্রি করেছিস? ইস্ত্রি আপনি তো বলেননি কোনটা, বলতে হবে, যা ইস্ত্রি কর। মানসিকতাটা বোঝা গেল? এটা হলো মালিকের মানসিকতা। এটা থাকে, সুপ্ত বা গুপ্ত, লুপ্ত হয় না। এটাই যখন আপনি বড় স্কেলে উঠবেন, আদানি আম্বানি হবেন, তখন বড় স্কেলে হয়ে যাবে। এটা মাইক্রো লেভেলে ছোট্ট করে থাকে। কি করে আপনি আশা করেন? এটা তো আমাদের রক্তে, জিনে। তাহলে আপনি যখন ওই কাজের মেয়েটির ভূমিকায় আছেন, মেয়েটির ভূমিকায় আছেন, তখন আপনি একরকম ভাবছেন। আপনি যখন ম্যাডামের ভূমিকায় আছেন, তখন আপনি আরেক রকম ভাবছেন। কাজের মেয়েটি
যে মাত্র 5,000 টাকা পায় বা 2,000 টাকা পায়, সে 5টা বাড়িতে কাজ করে কোনোরকম করে সংসার চালায়, সে আপনাকে মালিক হিসেবে ভাবছে, তার দোষ নেই। সে কিন্তু মনে মনে আপনার ওপর যতই, হ্যাঁ কেউ কোনো কোনো ক্ষেত্রে ভালো সম্পর্ক হয়, ঠিক আছে, ব্যতিক্রম, কিন্তু সে কিন্তু আপনাকে মালিকই ভাবে। এবং আপনি যতই বলুন না কেন, আপনি তাকে কিন্তু শ্রমিকই ভাবেন, মানে কাজের মেয়েই ভাবেন। ব্যতিক্রম ধরছি না। তাহলে এইবার আপনি কি চাইবেন? যত বেশি টাকা দিয়ে যত বেশি কাজ করানো যায়, এটা স্বাভাবিক মানসিকতা। এবং হেড্যাক ঝেড়ে ফেলা যায়। হেড্যাক, ওই যে অসুস্থভাবে টাকা দিতে হবে, বা ওই সেই পুজোর সময় কোনো রকম করে একটু হয়তো মাইনেটা একটু বেশি দিলেন, বা দুটো শাড়ির টাকা দিলেন, আলাদা কথা, ওই পর্যন্তই। কিন্তু বাকি আপনি নেবেন না। নেবেন আপনি, দায়িত্ব নেবেন না। ওইটাই মালিক শ্রেণীর মানসিকতা। আমি কি বলছি, আপনার সামর্থ্য নেই, আপনি নেবেন না, এটা আলাদা কথা, বেশিরভাগেরই নেই, সম্ভব না। কিন্তু আপনি ভাবুন, যদি আপনার 2 লক্ষ টাকা মাসে মাইনে হয়, দুজনের ইনকাম হয়, বা 3 লক্ষ হয়, বা 4 লক্ষ হয়, তবু কি আপনি এটা দেবেন? এমপ্লয়মেন্ট হিসেবে ট্রিট করবেন কাজের মেয়েটিকে? করবেন না। ওদের কি দোষ দেবেন আপনি? এখন আপনি সেইখান থেকে দাঁড়িয়ে সরকারি ক্ষেত্র থেকে চাকরি করতে করতে, যখন আপনি একটা মোহের মধ্যে ছিলেন, আপনি বাস্তবটা দেখেননি, লকডাউন কেন হচ্ছে বোঝেননি, কেন করোনার গল্প করা হচ্ছে বোঝেননি, কেন বসিয়ে বসিয়ে মাইনে দেওয়া হচ্ছে বোঝেননি, বোঝার চেষ্টা করেননি। হঠাৎ করে আপনার কাছে এখন মনে হচ্ছে, যদিও ওই খেলাটা ওই আনলক পিরিয়ডেই শুরু হয়ে গেল, এসব কী হলো, এসব কী হলো, গেল 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 গেল, কিন্তু ক্ষেত্রটা অনেক আগেই ওরা তৈরি করে রেখেছিল। আর তাই এখন কার জন্য কি অপেক্ষা করছে, তবে ওটা করবেই ওরা। আমি বলেছি, বহু আগেই আমি বলেছি যে তখন আপনারা ছিলেন না, যারা নতুন এসেছেন, অন্তত 1 লক্ষ শিক্ষককে ওরা, মানে সব মিলিয়ে ওরা এই পার্মানেন্ট ভ্যাকান্সি থেকে তুলে এনে টেম্পোরারি বা জবে নিয়ে আসবে, বা কাউকে কাউকে ভাতা দেবে। এটা ওদের টার্গেট, অন্তত 1 লক্ষ। এবং তার মধ্যে কারা পড়বে, কি পড়বে, কিছু পার্মানেন্ট ভ্যাকান্সি তো থাকবেই, টিচার যারা অনেক সিনিয়র, যারা 5 বছর মাত্র চাকরি আছে, বা 10 বছর চাকরি আছে, তাদেরকে নিয়ে এই মুহূর্তে ঘাঁটানোর গল্পটা নেই সেরকম। কিন্তু যারা অনেক দিন চাকরি করবেন, মানে কি, অনেক টাকা সরকারকে দিতে হবে, সবে মাত্র বয়স 20, মানে 20 নয় 25, হয়তো 22, 23, 24 এরকমও আছেন, যারা একদম নতুন ঢুকেছেন, মানে 23 বছরে ঢুকেছেন, 24 বছরে ঢুকেছেন। তো এরকম যারা ঢুকেছেন, তাদের 60 অবধি টানতে গেলে, পার্মানেন্ট ভ্যাকেন্সির মাইনে দিতে গেলে, তারপরে আবার রিটায়ারমেন্ট অনেকটা যাবে, তো সেই ক্যালকুলেশনটা ওরা করছে। তাই যারা সদ্য নিয়োগ, মানে লাস্ট দেখবেন খেয়াল করে 16 নিয়ে পড়েছে, কারণ এটাই হলো সাম্প্রতিকতম বলতে গেলে বেশি নিয়োগ যেটা এই সময়গুলোতে হয়েছে, কারণ এরাই বেশি দিন চাকরি করবে এবং সরকারের বেশি টাকাটা খসাবে। ওই আপনি যেমন করে কাজের মেয়ের ক্ষেত্রে ভাবেন, তাই না, ব্যাপারটা ওই রকম। ওদের মিটে গেছে কাজ, ওই স্কিল আপনাদের লাগবে না। আপনিও দেখুন না কেন, আপনি যদি একটা ম্যানশনে থাকেন, আপনি একটা কুঁড়ে ঘরে, যখন আপনি তো একটা সাধারণ মধ্যবিত্ত বাড়ি, একতলা বাড়িতে থাকেন, তখন আপনার যে রকমের কাজের লোক দরকার হবে, আপনি যখন একটা ম্যানশনে থাকেন, বিল গেটসের মতো জানাডু 2 এরকম ম্যানশনে যদি থাকেন, বা দরকার নেই, আপনি যদি ভালো একটা স্ট্যান্ডার্ড কোনো বিশাল বড় ভালো একটা ফ্ল্যাটে থাকেন, সেইখানে আপনার কাজের মেয়েটা কি একই প্রোফাইলের হবে না। কারণ আপনার নিম্ন মধ্যবিত্ত পরিবারের 1000 টাকার কাজের মেয়ে, সে মাইক্রোওয়েভ চালাতে পারবে, ওয়াশিং মেশিন চালাতে পারবে ঠিকঠাক? পারবে না। এসিটাকে এদিক ওদিক করে করতে পারবে? এসিটা কী করবে অ্যাডজাস্ট করা, টেম্পারেচার অ্যাডজাস্ট পারবে না। স্মার্ট টিভিটা চালাতে পারবে ঠিকঠাক করে? পিকচার কোয়ালিটি এদিক ওদিক করা পারবে না। সে তো আপনার নিম্ন মধ্যবিত্ত ঘরের পক্ষে তার স্কিল ঠিক আছে, সে বাটনা বেটে দেবে, ঘর মুছে দেবে, এগুলো করে দেবে, বাসন মেজে দেবে, দ্যাটস ওকে, এভাবে ভাবুন। কিন্তু সেই মেয়েটি যদি এইরকম একটা উচ্চবিত্ত বা বড় লোকের ফ্ল্যাটে বা বাড়িতে কাজ করতে যায়, তাকে তারা রাখবে?
তার ব্যক্তিত্ব বলুন, তথাকথিত গেট আপ বলুন, তার স্কিল বলুন, যে স্কিলগুলো তার আছে সেখানে তো সেই স্কিলের দরকারই নেই। তাকে স্মার্ট টিভি অপারেট করতে হবে, তাকে আরও অন্যান্য ইন্টারকম দেখতে হবে, তারপর ওই সিসিটিভি ঠিকঠাক কাজ করছে কিনা দেখতে হবে, এগুলো অনেক স্কিল তার লাগবে। ওয়াশিং মেশিন, গিজার, মাইক্রোওয়েভ, এসব গিজমোকে ঠিকঠাক করে ব্যবহার করতে জানতে হবে, তবেই সে সেখানে এন্ট্রি পাবে। প্লাস কাজ চালানোর মতো ইংরেজি জানতে হবে আবার তাকে, কারণ সে তো রিসিভ করবে গেস্টদেরকে না। কথা বলতে হবে, স্মার্ট হতে হবে, চালাকচতুর হতে হবে। তাহলে এক প্রোফাইল হলো কি? হলো না। তো আপনারা ওদের ভাবে দেখতে গেলে ওরা যেখানে চাইছে সেই স্কিলটা আপনাদের নেই, ওদের লাগবে না। আপনিও ঠিক যেমন করে একটা নিম্নবিত্ত পরিবারে যখন ফ্ল্যাটে থাকেন, আবার আপনার বিশাল পয়সা কড়ি হলো, আপনার এলো, বা আপনি কন্ট্রোল পেয়ে গেলেন, আপনার এলাকার কন্ট্রোল পেয়ে গেলেন, তখন আপনি যখন একটা বড় ম্যানশনে শিফট করবেন, তখন ওই কাজের লোকগুলোকে আপনি নিয়ে যাবেন না বা রাখবেন না। হ্যাঁ, ব্যতিক্রম দু একজন বিশ্বস্ত কাছের লোক তো থাকে, এখানেও থাকবে, এখানেও থাকবে, তাদের সংখ্যা অত্যন্ত কম থাকবে। কিন্তু বাকিদের আপনি নিয়ে যাবেন, সবাইকে নিয়ে যাবেন না। খুব কাছের যদি কেউ মনে হয়, বা বুঝতেই পারছেন আর কি কতটা কাছের, কি কাছের, কিন্তু সেই ক্ষেত্রে একটু ট্রেনিং দিয়ে, চল আমাকে, তুই আমার এতদিনের, তুইও তো আমাকে কম দিসনি, হ্যাঁ চল তোকেও একটু ট্রেনিং দিয়ে একটু করে নেবো কোন, আর বাকিদেরকে বিদায়, যা ওখানে ওই ম্যানশনে ওরা তোমাদের হবে না, তোমাদের স্কিলই নেই, ইউ ডোন্ট হ্যাভ স্কিলস। তাই এখন এই শিক্ষকদের স্কিল নেই, প্লাস তাদের মালিকও বদলে গেছে। সরকার থেকে এখন হচ্ছে বেসরকারি মালিক, পিপিপি মডেলের নামে বেসরকারি মালিক ঢুকে পড়েছে শিক্ষাক্ষেত্রে, দেখতে পাবেন, সামনে আসবে কিছুদিন পরেই, আপনাদের জানাচ্ছে না। যাই হোক, মনে জোর রাখুন, লড়াই করে বাঁচতে হবে, জীবনটাই লড়াই, লাইফ ইজ এ স্ট্রাগল। আজ এই পর্যন্তই, শুভরাত্রি।